আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বেজে গেছে ৯টা বেজে ১০ মিনিট। আলহামদুলিল্লাহ, আমি হাজির হয়ে গেছি আরেকটি ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট হবে। আজকে আমরা দেখো চ্যালেঞ্জ ডে 02, 2 নম্বর ক্লাস। তোমাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে, যখনই একটা ক্লাস শেষ হয়ে যাবে সেই ক্লাসটা অবশ্যই সেই দিন শেষ করবে, নতুবা পরের ক্লাসটা শেষ হবার পূর্বেই তুমি শেষ করবে। তাহলে ক্লাসের মাঝে যদি কোনো জায়গা বুঝতে না পারো, তাহলে দেখবে সেই জায়গাটা বুঝে গেছো। শুধু দয়া করে কিছু কমন কথা বলে নিজেকে নষ্ট করো না। বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে গেল। আরে বাবা, আমি তো বলি আমার এই ক্লাসগুলো তোমার কাছে রয়ে গেছে, তুমি পিডিএফ দেখে সুন্দরভাবে ক্লাসটা করে ফেলো। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, তোমরা অনেকে এখনও অ্যাপ ওয়েবসাইট চালাতে পারছো না, সেই জন্য হয়তো বা সুন্দরভাবে আমি তোমাদের যে পিডিএফগুলো দিচ্ছি, ক্লাসটা দেখো আপলোড হয়েছে, এইটা তোমরা খুঁজে পাচ্ছ না। অনুগ্রহপূর্বক তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা এক্সপার্ট, অ্যাপ চালানোর ব্যাপারে একটু শিখে নাও, অনেক সহজ হবে। আচ্ছা, আমি তোমাকে যদি বলি তোমার ফেসবুকটা তোমার কাছে চালাতে কেমন মনে হয়, তুমি বলো যে বা তুমি বলবে যে স্যার এটা খুব সহজ, অনেকটা পানির মতো। কেন জানো? কারণ এই ফেসবুক অ্যাপটা তুমি অনেকদিন ধরে ইউজ করছো, তাই। একইভাবে ইংলিশ মজার অ্যাপটাও তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। জাস্ট আধা ঘন্টা ১ ঘন্টা তুমি একটু স্ক্রোলিং করো, কোথায় পিডিএফ থাকছে, কোথায় নোটস থাকছে, ক্লাসগুলো কোথায় জমা হচ্ছে, সবটাই সবটাই তুমি এখান থেকে পেয়ে যাবে। সো কথা একটাই, হতাশ হবে না, সব কিছু আছে। আর সাথে এটা আমাকে কমেন্টে জানাও, গতকালকের ক্লাসটা আমার হয়ে যাওয়ার পরেও আবার পুনরায় পিডিএফ দেখে হোক বা পুরোটা আবার রিভিশন করে প্রয়োজনীয় বিষয়গুলো নোট করেছো কারা কারা, এবং তারপর আজকের ক্লাসে অ্যাটেন্ড হয়েছো, এটা একটু জানাও। আমি একটু জানতে চাই, দ্রুত একটু কমেন্টে জানতে চাই। সাথে আরেকটা বিষয় বলি তোমাদের, প্রতিদিন অনেকেই ঝরে যাবে। কর্নারে তুমি লাইভে কতজন আছে এটা তুমি তাকাবে না, তুমি শুধু দেখবে যে তুমি শেষ পর্যন্ত আছো কিনা। শয়তান তোমাকে এমনভাবে টেনে ধরে নামাবে, জীবনে যেটা করেছে বারবার তোমাকে যেতে দেয়নি, তোমাকে মাঝপথে তোমার মনোবল হারিয়েছে অনেকগুলো কারণে। যেমন এই গ্রুপের কারো কারো কথায় তোমার মন ভেঙে যাবে, সে একটা তাজা মানুষরূপী শয়তান। এরপর নাম্বার 2 হচ্ছে তোমার ভেতরের নফস। এই নফস তোমাকে মাঝে মাঝে বলবে তুই পারবি না, তুমি ভেঙে পড়বে। এরপর নাম্বার 3, থার্ড যে রিজন, সেটা হলো কোনোভাবে একটা ক্লাস যদি মিস হয়ে যায় বা ক্লাসের কোনো একটা জায়গা যদি বুঝতে না পারো, শয়তান সঙ্গে সঙ্গে তোমাকে বলবে তোর দ্বারা সম্ভব নয়। একটা ক্লাস মিস করেছিস, এই অংশ বুঝতে পারিসনি, তার মানে তোকে দিয়ে আর হবে না। এগুলো শয়তান অসাসা। শয়তান সব সময় এমন কিছু দুর্বল জায়গা তোমার খুঁজে বের করে, যেই জায়গাতে হিট করলে তুমি যেন ডিপ্রেশনে চলে যাও। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি সেই জায়গাটায় কোনো যেন গ্যাপ না থাকে, প্রতিদিন ক্লাস, শুক্রবার ব্যতীত। আগামীকাল শুক্রবার কোনো ক্লাস থাকবে না। সারাদিন রিভিশন করবে, রিভিশনের প্ল্যানটা আমি সবশেষে জানিয়ে দেব। আমার প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ করব, ক্লাস শুরু হলে অযৌক্তিক কেউ কমেন্ট করবে না। সাথে এটাও বলে দিই, অযৌক্তিক কমেন্ট করলে তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছ, খুব ভালো কথা, কিন্তু অযৌক্তিক কোনো কমেন্ট করলে আমাদের ম্যানারের সঙ্গে না গেলে সত্যিই বলছি তোমাকে ব্লক করে দেব। এই জন্য আহ, আমরা স্ক্রিনশট রেখে দেব যে কেন আসলে তোমাকে ব্লক করা হয়েছে। ব্লক মানে হলো একেবারে ব্লক, তুমি রিকোয়েস্ট করলেও আর খুলে দেওয়া হবে না। নাম্বার 2 হলো, এই গ্রুপেরই কাউকে যদি তুমি অনাকাঙ্ক্ষিতভাবে মেসেজ দাও, ডিস্টার্ব করো, অনাকাঙ্ক্ষিতভাবে অন্যের কমেন্টে রিপ্লাই দাও, এই যে আমি দেখছি কেউ একজন কমেন্ট করেছো, খুব তাকে তুমি রিপ্লাই দিচ্ছ ইত্যাদি ইত্যাদি, দয়া করে এটা করো না। ব্যান হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই কমিউনিটি, আমাদের এই ব্যাচ 4 হয়ে থাকবে আদর্শ একটা ব্যাচ, স্মরণীয় ব্যাচ। এই প্রত্যাশা তোমাদের সবার প্রতি থাকবে। সো আজকে আমরা 2টা ক্লাস করব, অবশ্যই সেটা 2 ঘন্টা পার হবে না। কেউ যদি আজকে একবারের জন্য আমাকে বলেছে স্যার একটা ক্লাস করে ছেড়ে দেন, আরে বাবা, আমি তোমার কাছ থেকে 2 ঘন্টা সময় চেয়েছি, তুমি কেন 1-1.5 ঘন্টাতে কাহিল হয়ে যাও? এটা কোনো প্রাইভেট কোচিং, সিম্পল কোনো কোর্স নয়, এটা ইংরেজি গ্রামার শেখার কর্মশালা। তুমি কেন ভুলে যাও? সারা জীবনে যা শিখতে পারোনি তা এখান থেকে শিখবে। আর এই 2-1 জন যদি তোমাকে হতাশ করে, এদেরকে তুমি কি বলবে? তার বিচার তোমাদের উপর ছেড়ে দিলাম। তো চলো আজকের আয়োজনটা শুরু করি। ক্লাস শুরু হলে ক্লাসের একেবারে 100% মনোযোগ দাও। আর আশা করি ছোট ছোট পয়েন্টসগুলো নোট করবে, আর পরবর্তীতে যখন আবার রিভিশন করবে এই ক্লাসটা,
তখন পিডিএফ দেখে দেখে সুন্দর করে ক্লাস করবে। তার মানে এক একটা ক্লাসের সফলতা আসবে ২ বার করে করার মাধ্যমে। আমার সাথে লাইভ শেষ হওয়ার পর আরেকবার। তাহলে আমরা ক্লাসটা শুরু করি সবাই। ঠিক আছে? ক্লাসের বাইরে আর কোনো কথা বলা যাবে না। গেট রেডি। গত ৩টি ক্লাসে প্রথম ক্লাসে আমরা ওয়ার্ড সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়েছিলাম। ওয়ার্ড আমরা বুঝি। এরপরে ওয়ার্ড প্লাস ওয়ার্ড যে সেন্টেন্স হয় সেটা আমরা দেখেছি। এরপর যখনই সেন্টেন্সের কথা বলেছিলাম তখন আমাকে বলতে হয়েছিল যে সেন্টেন্সের ভেতরে একটা সাবজেক্ট পাওয়া যায়, এরপর একটা ভার্ব পাওয়া যায়, এরপরে এক্সটেনশন পাওয়া যায়। কি পাওয়া যায়? এক্সটেনশন বা বাড়তি অংশ। এই এক্সটেনশনের ভেতরে আমরা দেখেছি অবজেক্ট পাওয়া যায়, রাইট? অবজেক্ট পাওয়া যায়। সো আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। অবজেক্ট। এরপরে আমরা গত ক্লাস লেকচার 2তে দেখেছি যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের ভিতরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো যখনই আমি এই স্ট্রাকচারটা দিচ্ছি তোমাদের যাদের মনোযোগ রয়েছে ক্লাসে তারা কিন্তু খুব ঠিকঠাক করে বুঝতে পারছো যে ইয়েস আমি এটা বুঝতে পারছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে কথা হয়েছিল। যখন অবজেক্ট থাকে সেই ভার্বটার নাম ছিল ট্রানজিটিভ ভার্ব, মনে করে দেখো লেকচার 1-এর কথা। আবার যখন কমপ্লিমেন্ট ছিল সবার শেষে সেই ভার্বটার নাম ছিল লিঙ্কিং ভার্ব, মনে হচ্ছে তো? তো এই আলোচনাগুলো আমরা কমপ্লিট করেছি গত 1 এবং 2 ক্লাসে। গত 1 এবং 2 ক্লাস করার পর আমরা কতটুকু শিখেছি, আমরা আসলে ইংরেজি কতটুকু বুঝেছি সেইটার একটা ছোট্ট টেস্ট নেওয়া খুব প্রয়োজন। ওকে, লেটস সি। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং। ভালো করে বোঝো, হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং। যারা মনোযোগ দিয়ে গত 2টি ক্লাস করেছো তারা কিন্তু খুব চমৎকার করে বুঝতে পারছো যে স্যার হিজ থিওরি এটা হচ্ছে সাবজেক্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাবজেক্ট। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তারা কিন্তু খুব চমৎকার করে বুঝতে পারছো ইজ এটার নাম হচ্ছে ভার্ব, এবং যেন তেন ভার্ব না, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল আমার বিশ্বাস যে তোমাদের এটা মনে আছে। ওকে, আসো। আর এই যে ইন্টারেস্টিং যে শব্দটা আছে সেটার নাম কি বলো তো? কেআইএনজি। আচ্ছা, তো লিঙ্কিং ভার্বের পর যে শব্দটা থাকে সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আমার মনে হয় যে যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল তাদের এটা মনে আছে। সো এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং আমি এটাও বলেছিলাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে ইজ ইকুয়াল টু দেওয়া যায়। মানে হিজ থিওরিটা ইন্টারেস্টিং, তার মানে ইন্টারেস্টিংটাই হচ্ছে তার থিওরি, অথবা তার থিওরিটাই হচ্ছে ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। একে অপরের পরিপূরক। কি মনে হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, এই যে ছোট্ট জিনিসটা, সহজ জিনিসটা তুমি শিখেছ, কিন্তু হয় কি এটা শেখার পর তুমি যখন একাডেমি ক্লাসগুলোতে থাকো অথবা অ্যাডমিশন, জব প্রিপারেশান অথবা হায়ার লেভেলে আসো, তখন কি হয় এটাকে একটু জটিল করে দেয় এবং দিয়ে বলে হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং, ফিলিং ইন দ্য গ্যাপ। এবার বলো তো বাবা, এই যে ফাঁকা জায়গাটা একটা ওয়ার্ড হবে, সেই ওয়ার্ডটা কি? এখন তো তুমি মহা মুসিবতে পড়ে যাও যে অমুক তমুক স্যার আমাকে এই পর্যন্ত শিখাইছিল বা আমি এটা বুঝেছিলাম, বাট এইখানে কি হবে সেটা তো আমি বুঝি নাই। বলো দেখি, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করব যে এই ফিলিং ইন দ্য গ্যাপে তুমি কোন ওয়ার্ড বসাতে চাও, ঝটপট করে একটু আমাকে জানিয়ে দাও। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকভাবেই মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যেটা মনে হয় যে বাক্যটা তো পরিপূর্ণ, একটু আগেও সেটা দেখলাম যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট, বাট এই জায়গাটা কি বসতে পারে? তো আমরা যদি স্ট্রাকচারটাকে আমরা একটু গভীর থেকে দেখি যে সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা আছে তার নাম হচ্ছে এল ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এই কমপ্লিমেন্টের পর যদি কোথাও কোনো ফাঁকা থাকে তাহলে যে ওয়ার্ডটা বসতে চায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। এখন তুমি অ্যাডভার্ব চেনো না, আমি যে বললাম আজকে আমি তোমাদের 200টা ওয়ার্ডের লিস্ট দেব, সেখানে অ্যাডভার্বের একটা লম্বা লিস্ট পাবে যে একই শব্দ নাউন তার আবার নির্দিষ্ট একটা অ্যাডভার্ব আছে যেগুলো মুখস্থ অংশ। তাহলে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্টে পরে যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই জিনিসটি জানা হলো তোমার প্রথম কাজ, এবং একজন শিক্ষক, একজন মেন্টর, একজন ভাইয়া তোমাকে এই জিনিসটা শেখাবেন, এই মৌলিক বিষয়টা। এরপরে তুমি তোমার মতো করে সেটা অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেকেই কৌশলটা বলেছ। সো হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং, আমি এখানে দিতে পারি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি হতে পারে? ইন্টারেস্টিং অ্যাট অল।
মানে আদৌ, মানে তার থিওরিটা চমৎকার, আদৌ চমৎকার। অথবা আমি বলতে পারি অ্যাজ ওয়েল, অথবা আমি বলতে পারি তার থিওরিটা চমৎকার কাদের কাছে, টু দ্য এক্সপার্টস, অথবা এক্সপার্টস বিশেষজ্ঞদের কাছে। এই যে টু এর পরে যখনই তুমি একটা নাউন নিয়েছো, এইটা কিন্তু হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে ছোট্ট করে একটু কৌশলে মনে রাখো, অ্যাডভার্ব যদি একটা শব্দ হয় তাহলে তো সেটা অ্যাডভার্ব। যেমন ধরো অলওয়েজ, ফাস্ট, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যখন দুইটা শব্দ মিলে অ্যাডভার্ব হয়, মনে রেখো প্রেপোজিশন, ছোট্ট কথা, প্রেপোজিশনের পর যদি কোথাও একটা নাউন থাকে ইজ ইকুয়াল টু, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। সেটার নাম কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। এই হচ্ছে প্রেপোজিশন। ইয়েস, এরপরে হচ্ছে এক্সপার্টস, প্লুরাল, বিশেষজ্ঞদের কাছে। অতএব এটি হচ্ছে নাউন, তাই এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অথচ অনেকেই পরীক্ষার হলে হয়তো ফিলিং ইন দ্য গ্যাপ দেখে তার মনেই হবে যে এখানে সম্ভবত কিছুই হবে না। আশা করি বুঝে নিয়েছো যে এই কথাটুকুই শেষ কথা ছিল না, যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট দিয়ে বাক্য একটি শেষ। এরপরে শূন্য থাকলে বা সেখানে তুমি যদি কিছু বসাতে চাও, তাহলে তুমি সেখানে কি বসাতে পারো? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে পারো। আশা করি ছোট্ট এই ইনফরমেশনটা তোমার মাথায় ঢুকেছে। এবার নেক্সট আরেকটি এক্সাম্পলে আসি, আমি সেটাকেও টেস্ট বলবো, একটু খেয়াল করো। ধরো আমি একটা বাক্য লিখলাম যে হি কমপ্লিটেড দ্য টাস্ক। ওকে, আমার লেকচার 1 থেকে আলোচনা, হি কমপ্লিটেড দ্য টাস্ক, এই হচ্ছে সাবজেক্ট, কমপ্লিটেড এই হচ্ছে ভার্ব, টাস্ক এটা হচ্ছে অবজেক্ট। মনে করে দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক থাকে না, আলাদা। আমরা কিন্তু এইখানে ইজ ইকুয়াল টু দিতে পেরেছিলাম, মানে যেটাই হচ্ছে থিওরি সেটাই হচ্ছে চমৎকার। কিন্তু আমরা কি এখানে বলতে পারবো যেটাই হচ্ছে সেটাই হচ্ছে কাজ? আরে না রে বাবা, মানুষের সাথে তো কাজের কোনো সম্পর্ক নেই। এখানে কি মাঝখানে আমরা ইজ ইকুয়াল টু দিতে পারবো? ইজ ইকুয়াল টু দিলে কি একে অপরের পরিপূরক হবে? নো। যেহেতু আলাদা সত্তা, আলাদা বিষয়, সুতরাং শেষ অংশটুকু কমপ্লিমেন্ট নয়, এটার নাম হচ্ছে অবজেক্ট। ভেরি গুড। সো হি কমপ্লিটেড দ্য টাস্ক, বাক্যটি পরিপূর্ণ। ইটস ওকে। কিন্তু এই বাক্যটিকে যখন একটু লম্বা করে টেনে এই রকম করে ফিলিং ইন দ্য গ্যাপ রাখা হচ্ছে, তখন রাইট আনসার কি হবে? ইয়েস, ধরতে পেরেছ। যেই স্ট্রাকচারটা আমি অলরেডি তোমাদের দিয়েছিলাম, যে সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, ওকে, এবং তারপরে যদি কমপ্লিমেন্ট থাকে এবং তারপরে যদি ফিলিং ইন দ্য গ্যাপ থাকে, তাহলে এই ফিলিং ইন দ্য গ্যাপেও যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রাইট? তাহলে হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে তার কাজটি শেষ করেছিল, এখানে একটা অ্যাডভার্ব বসাও। এখন তুমি বলতে পারো নাইসলি, অথবা ওয়েল, অথবা ফাস্ট, এটসেট্রা, অনেক কিছু না? রাইট। এখন একটা মজার কথা শুনে রাখো, একজন শিক্ষক তোমাকে এই সূত্রগুলো শেখাবেন, কিন্তু এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো মুখস্থ অংশ, সেগুলো তোমাকে নিজেকেই মুখস্থ করতে হবে। আর আমি তো সোর্স দিয়েই দিচ্ছি পেইড ব্যাচে, সেখান থেকে মুখস্থ করে নাও। আর আমি ছোট্ট করে এটা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সিম্পলি অ্যাডভার্ব হচ্ছে সিঙ্গেল শব্দগুলো, যেমন তোমার ধরো নাইসলি, ওকে, আমি দিলাম সেগুলোই দিচ্ছি। এরপরে ওয়েল, ভালোভাবে। এরপরে ফাস্ট মানে হচ্ছে দ্রুততার সাথে, ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? যখনই আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটু খেয়াল করো, অ্যাডভার্ব BIAL, ফ্রেজ BIAL, PHRAC, ফ্রেজ ইজ ইকুয়াল টু, ফ্রেজ মানেই সেখানে একটা না, কমপক্ষে 1+1, এই কথাটা মনে রাখবে। 1+1 মানে দুইটা কিছু থাকবে। যেমন ধরো অ্যাজ ওয়েল থাকবে, ইন আ নাইস ওয়ে বা ম্যানার, দেখো অনেকগুলো শব্দ। অথবা হতে পারে টু এক্সপার্টস, PERTS, এক্সপার্টস, যেটা আমি দিয়েছিলাম। সো এই হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য। আশা করি বুঝেছো যে কমপ্লিমেন্ট দিয়ে শেষ হয় না, এরপরে অনেক কিছু থেকে যায়। ওকে, সো আলোচনার শেষ পর্যায়ে আরেকটি টেস্ট নেব এবং দেখব যে তোমরা ঠিকঠাক মতো মনে রাখতে পেরেছো কি না। টেস্টটা হচ্ছে গত দিন থেকেই নেওয়া। আমরা এরকম একটি বাক্য দিয়েছিলাম যে হি সিলেক্টেড মি ক্যাপ্টেন। ওকে, TAIN, ক্যাপ্টেন।
দেখো একটা বাক্য কিন্তু স্বাভাবিকভাবে এমনটি হওয়ার কথা ছিল, তুমি খেয়াল করে দেখো যে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। এটা পরিপূর্ণ একটা বাক্য হওয়ার কথা ছিল। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। বাক্যটি পরিপূর্ণ হওয়ার কথা ছিল, যেটা আমরা অনেক আগেই জেনেছি। কিন্তু এখানে যদি আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বলি, তাহলে এই বাক্যটি পরিপূর্ণ হবে না, কারণ অর্থ পরিপূর্ণ নয়। খেয়াল করে দেখো, হি সিলেক্টেড মি, সে আমাকে নির্বাচিত করেছিল। প্রশ্ন থেকে যায়, কি নির্বাচিত করেছিল? এই যে কি নির্বাচিত করেছিল, সুপারম্যান, হিরো, ক্যাপ্টেন, চেয়ারম্যান, এই জিনিসের কিছু একটা আমাকে তো দিতেই হবে, কিছু একটা আমাকে দিতেই হবে। এটাই আমরা গত দিনে শিখেছিলাম যে ইলেক্ট, সিলেক্ট এই শব্দগুলোর পর একটা অবজেক্ট বসে এবং পরবর্তীতে আরেকটা অবজেক্টের মতো জিনিস বসে। এটার নাম দিয়েছিলাম কমপ্লিমেন্ট। মনে আছে তোমাদের? এটার নাম ছিল কমপ্লিমেন্ট। এবং তুমি খেয়াল করে দেখো, গত দিনে আলোচনা আমি বলেছিলাম যে হি সিলেক্টেড মি, সে আমাকে নির্বাচিত করেছিল ক্যাপ্টেন হিসেবে। তার মানে আমিই কিন্তু হচ্ছে এখানে ক্যাপ্টেন। তার মানে যেটাই হচ্ছে মি, সেটাই হচ্ছে ক্যাপ্টেন। এটাকে বলা ছিল গতদিনে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু অবজেক্টের পরিপূরক, তাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর ওইখানে দেখেছিলাম যে সাবজেক্টের পরিপূরক, তাই এটার নাম ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি মনে হচ্ছে? ওকে, সো যাই হোক, এই হচ্ছে ঘটনা যে যখন অবজেক্টের পরেও কিছু না দিলে হয় না, তখন আমাকে আরেকটা কি দিতে হয়? অবজেক্ট দিতে হয়। তাহলে এটা হচ্ছে জেনারেল অবজেক্ট, মনে রেখো। এনি আর জেনারেল অবজেক্ট কোনটা বলো তো? এই যে যেটা মি, এটা হচ্ছে জেনারেল অবজেক্ট। আর ক্যাপ্টেনটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, অর্থাৎ পরিপূরক একটা অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট। অবজেক্টের জাস্ট নামটা জেনে রাখো। আমরা যদি এটাকে কমপ্লিমেন্ট বলছি, অন্য কথা এটাকে আবার ফ্যাক্টেটিভ অবজেক্টও বলা যায়। ঠিক আছে? এখন এত কথা না বলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা একটু ভালো করে বোঝো। ধরো এই বাক্যটা এভাবে কমপ্লিট করলো এবং তারপরে বললো ফিলিং ইন দ্য গ্যাপে কিছু একটা তোমাকে বসাতে হবে। এবার একটু বসাও দেখি, হোয়াট উইল বি দ্য রাইট আনসার। আমি কমেন্টে নজর রাখছি, ঝটপট করে জানাও দেখি। হি সিলেক্ট মি অথবা হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, এই ফিলিং ইন দ্য গ্যাপে কি বসতে পারে? মাশাআল্লাহ, অলরেডি তোমরা অনেকে ধারণা নিয়েছো। ইয়েস, অবশ্যই রাইট উত্তর হচ্ছে যখনই আমরা এখানে সাবজেক্ট পাবো, ওকে, আমরা ভার্ব পাবো, আমরা একটা অবজেক্ট পাবো, আমরা একটা কমপ্লিমেন্ট পাবো, কমপ্লিমেন্ট পাবো, তারপরে যখন ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে, দ্যাট মিনস এখানেও যেটা বসবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই মাঝখানে যে ভার্বটা, এটার নাম ছিল ফ্যাক্টেটিভ ভার্ব। একটু মনে করে দেখো, আমি এফভি লিখলাম। তাহলে এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার ফ্যাক্টেটিভ ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে তার কমপ্লিমেন্ট, এই ফিল ইন দ্য গ্যাপে বসবে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব বসাও। সুন্দর, ফর মাই এক্সপিরিয়েন্স, অনেক চমৎকার। হি সিলেক্টেড মি ফর মাই মি ক্যাপ্টেন, আমাকে সে ক্যাপ্টেন বানিয়েছিল ফর মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার জন্য। অনেকে দিয়েছে ইন দিস ইয়ার, রাইট। অনেকে বলছে অ্যাডভার্ব। শুধু অ্যাডভার্ব লিখলে হবে না, রাইট আনসার দিতে হবে অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল মানে হচ্ছে জাস্ট এভাবে, যে আমরা বলতে পারি এভাবেও, হ্যাঁ, সে এভাবেও কাজটি শেষ করেছিল, অ্যাজ ওয়েল। আচ্ছা, ওকে, নাইস। তাহলে এখানে এসো, হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, আমরা বলতে পারি এইভাবে। ধরো বললাম যে অ্যাট দ্য ফাইনাল, অনেকের হয়েছে ফাইনাল স্টেজ। তাহলে আমি তোমাকে শেখাবো সূত্র, আর এটা তুমি প্রয়োগ শিখবে ভোকাবুলারি কন্ট্রোলে নিয়ে আসার মাধ্যমে। আমার বিশ্বাস যারা আমার সঙ্গে লেগে আছো, এই সূত্রগুলো তুমি জানা শিখবে। তাহলে সব শেষে এই পুরো আলোচনাটাকে আমরা সামারি করব, যেটা সেটা হলো যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টই বলি অথবা কমপ্লিমেন্টই বলি, এর পরবর্তীতে আর যে বসার অধিকার রাখে সে হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোটস, এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোটস। ব্যাস, ডান। এবার আমরা আরেকটু সামনে আগাই। এত কথা যে বলছিলাম আমরা, এত কথা যে আমরা বলছিলাম, সেটা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। এখন এই যে বাক্যগুলো আমরা আজকের যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা একটা কথাকে অনেকভাবে বলি, একটা কথাকে আমরা অনেকভাবে বলি। সেন্টেন্সের প্রথম যে হার্টবিট সেটা হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট পাবো, আমরা এখানে একটা ভার্ব পাবো। এটাই তো আমরা গতদিন থেকে শিখে এসেছি এবং অসংখ্যবার। যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে ইজ ইকুয়াল টু, এটার নাম বলবো আমরা সেন্টেন্স। এটা যেন সবার মনে থাকে। আর যদি কখনো
কোনো একটা বড় অংশ কিন্তু তার ভিতরে ভার্ব নাই, অর্থাৎ ভার্বলেস। ভার্বলেস অনেক কিছু বড় একটা, তাহলে তাকে বলবো আমরা ফ্রেজ। আমি জানি অনেকে হয়তো ফ্রেজ কি সেটা চিনবে না, কিন্তু শুধু মনে রাখো সাবজেক্টের পরে ভার্ব অথবা ভার্ব আছে এমন কোনো একটা জিনিসকে আমরা বলবো সেন্টেন্স। এমন কোনো জিনিসকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। কিন্তু ভার্বলেস অনেক বড় একটা জিনিস, অতএব সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। আমি একটা এক্সাম্পলে আসি তোমাদের, এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করি। প্রতিটা অংশ খুব খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। আমি একটি বাক্য লিখছি যে মিউজিক সুটস, মিউজিক সুটস দ্য সোল, অর্থাৎ মিউজিক বা গান যেটা, সেটা আমাদের আত্মাকে প্রশান্ত করে। আচ্ছা, মিউজিক সুটস দ্য সোল, আমি এইটা লেখার পরে প্রশ্ন করলাম ইটস আ সেন্টেন্স, অপশন বি ইটস আ ফ্রেজ। বলে রাখি প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাতে আসলে এই প্রশ্নগুলোই আসে, এভাবে আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। ভাবার কোনো কারণ নেই যে মহাকাশ থেকে এগুলো আমদানি রপ্তানি করা হয়। আমি জানি এই প্রশ্নটার আনসার সবাই পারবে, বাট আমি যে আত্মবিশ্বাস নিয়ে বলো, মিউজিক ইটস আ সাবজেক্ট, সুথস মানে হচ্ছে শান্ত করা, বাংলা অর্থ হচ্ছে মিউজিক সুথস দ্য সোল, গান আত্মাকে শান্ত করে, প্রশান্তি দেয়। গান আত্মাকে প্রশান্তি দেয়, তাই তো? আচ্ছা, মনের খোরাক। সো মিউজিক ইটস আ সাবজেক্ট, এবং এরপরে একটা রয়েছে ভার্ব, মানে শান্ত করা। আমি জানি অনেকে ভার্ব বোঝো না, মনে রেখো ভার্ব হচ্ছে বাক্যের হার্টবিট। ওই যে 200টা ওয়ার্ডের কথা বললাম, সেখানে ভার্বের একটা লম্বা লিস্ট আছে, ওগুলোও পড়তে হবে তোমাকে। তাহলে যেহেতু ভার্ব আছে, আমি আত্মবিশ্বাস নিয়ে বলবো ইটস আ সেন্টেন্স। এটার নাম কি? ইটস আ সেন্টেন্স। কিন্তু এবার তুমি খেয়াল করো, এই সেম বাক্যটাই অর্থ আমি মোটামুটি ঠিক রাখবো। ধরো আমি ফার্স্টে দিলাম হচ্ছে মিউজিক, আমি দেব হচ্ছে মিউজিক, কমা দিয়ে দেব দ্য সোলস সুদিং। এইবার প্রশ্ন করা হচ্ছে যে বলো তো এই অংশটা, মিউজিক দ্য সোলস সুদিং, ইটস আ সেন্টেন্স অর ফ্রেজ? ঝড় গতিতে আনসারটা দিয়ে দাও। সুন্দর। ফাহিম তাবাসসুম বলছো ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। থ্যাংক ইউ। ইয়েস, আত্মবিশ্বাস নিয়ে বলো এটা কোনোভাবে সেন্টেন্স নয়, কারণ সেন্টেন্স হতে গেলে ভার্ব থাকতে হবে। ভার্বটাকে কিন্তু আমি ভ্যানিশ করে দিয়েছি, ভার্বটাকে আমি ভ্যানিশ করে দিয়েছি। মনে রেখো কোনো ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয়, সেটা কিন্তু মূলত ভ্যানিশ হয়ে যায়। কিভাবে আমি বলি, যেমন গোটা ভার্ব, একটু মনে রাখো গো হচ্ছে ভার্ব, কিন্তু যখন আমি গো এর সঙ্গে আইএনজি করব, তখন হয়তোবা সেটাকে তুমি জেরান্ড বলবে। আমি জানি তুমি জেরান্ড চেনো না, শুধু মনে রাখো জেরান্ড হতে পারে, অথবা এটা পার্টিসিপল হতে পারে। আমি যখন জেরান্ড পার্টিসিপল আলোচনা করব বেশ মজা পাবে, কারণ আমি গত ক্লাসে জেরান্ড নামক শব্দটি উচ্চারণ করেছিলাম। সো গো শব্দটা ভার্ব, কিন্তু গো এর সঙ্গে যখন আইএনজি হয়েছে তখন সেটা জেরান্ড বা পার্টিসিপল হয়েছে। প্রসঙ্গত এটিকে বলা হয় ভার্বাল। ঠিক আছে, ভার্ব নয়, ভার্বের মতো, ভার্ব সংক্রান্ত। তার মানে ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় তখন সেটি আর কোনোভাবে ভার্ব থাকে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরকম যে ধরো আটা, ময়দা, সুজি, এগুলো হচ্ছে প্রথম অবস্থা, কিন্তু আটা দিয়ে তুমি যখন পরাটা বানাচ্ছ, সিঙ্গাড়া বানাচ্ছ, লুচি বানাচ্ছ, তখন কিন্তু আটার কথাটার আমরা বলি না, লুচি, পরাটা এটাকেই প্রাধান্য দিই। ঠিক একইভাবে ভার্ব শব্দটা যখন আইএনজি হয়ে যায় তখন কিন্তু তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুদ, প্রশান্ত করা, এখানে ভার্ব ছিল বলেই সেন্টেন্স, কিন্তু এবার সেটাকে কৌশলে, এই নিয়মগুলো তোমরা পরে শিখবে, সুদিং আমি আইএনজি করে সেটাকে ভার্বের অস্তিত্বকে আমি ভ্যানিশ করে দিয়েছি, অতএব ইটস আ ফ্রেজ। সুতরাং ফ্রেজ এবং সেন্টেন্সের ভিতরে যে একটা চমৎকার মৌলিক পার্থক্য আছে, এমন করে মাথায় ঢুকিয়ে নাও, জীবনে তুমি এত সুযোগ, এত সময় পাবে না যে বারবার আমার মতো করে কোনো একজন তোমাকে বারবার শেখানোর জন্য প্রস্তুত হবে। আমি বলছি না যে আমার অল্টারনেটিভ কেউ নেই, আসলে মানুষ অনেক, কিন্তু মনোভাবের ভিন্নতা অনেক বেশি। শিখতে চায় স্টুডেন্টের সমস্যার কথা বুঝে, এটার সংখ্যা নেহায়েত খুব বেশি নয়। তাই আমি বলবো যে সুযোগ পেয়েছো, এটাকে চমৎকারভাবে কাজে লাগাও। ব্যাস, তাহলে আমরা মোটামুটি সেন্টেন্স এবং ফ্রেজ সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়ে গেলাম।
মনে থাকবে? এবার যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্সে যাচ্ছি, ছোট্ট একটা জিনিস মাথায় একটু টুস করে ঢুকিয়ে নাও। সেটা হলো যে ফ্রেজেরই মতো, PHRC ফ্রেজেরই মতো একটা চমৎকার জিনিস আছে যার নাম হচ্ছে ক্লজ। অনেকে মনে করতে পারো যে স্যার বেসিক ক্লাস, কিন্তু এই জিনিসগুলো আপনি কেন শেখাচ্ছেন? মনে রেখো তোমরা, যা শিখছি তার সঙ্গে সম্পৃক্ত সব জিনিসগুলোকে যদি আমরা টেনে না নিয়ে আসি, তাহলে ওই টপিকটা যখন পড়তে যাব তখন মনে হবে এই টপিকটা, এই শব্দটা খুবই আননোন, যার কারণে আমি চেষ্টা করছি সব জিনিসগুলোকে একটু টেনে আনার। সো ফ্রেজের সাথে ক্লজের একটা চমৎকার সম্পর্ক আছে, এটা তোমরা একটু মনে রেখো, তাহলে অনেক বেশি কাজে দেবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখানে বিদায় টানছি। সেটি হচ্ছে ফ্রেজ ইজ ইকুয়াল টু ভার্ভ লেস ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ডস থাকবে। আমি এখানে ওয়ার্ড দিইনি, ওয়ার্ডস দিয়েছি, ভার্ভ লেস ওয়ার্ডস। আর যখন হবে ক্লজ, যখন আমরা বলবো ক্লজ, তখন অবশ্যই উইথ ভার্ভস, ভার্ভ যুক্ত থাকবে, তার সঙ্গে যুক্ত থাকবে অনেকগুলো ওয়ার্ডস। এই কথাটা অবশ্যই মনে রেখো। এখন আমি ধরো একটা টেস্ট দিচ্ছি তোমাকে, খেয়াল করো। আচ্ছা, বলা হলো আই স আ ফক্স হুইচ হ্যাজ নো টেইল। আই স আ ফক্স হুইচ হ্যাজ নো টেইল। আরেকটি বাক্য দিলাম, আই স আ ফক্স, ফক্সের আগে একটা এ হবে। ও হ্যাঁ, ভালো কথা, যারা আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাসে যুক্ত আছো তোমাদেরকে এই নোটসগুলো করতে হবে না, বিকজ যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা সেখান থেকে পেয়ে যাবে। পেইড ব্যাচে আমি এটার পিডিএফটা ক্লাস শেষ হলে দিয়ে দেবো। আই স আ ফক্স উইথ আউট টেইল। আমি একটি শেয়াল দেখেছিলাম, হুইচ হ্যাজ নো টেল, যার কোনো লেজ নেই। ওকে। আর আই স এ ফক্স, আমি একটি শেয়াল দেখি উইদাউট টেল, যার কোনো লেজ নেই। এখন ধরো প্রশ্ন করা হচ্ছে, হুইচ হ্যাজ নো টেইল, এইটুকুর নিচে আন্ডারলাইন, আর উইদাউট টেইল এটার নিচে আন্ডারলাইন। অপশানে বলা হচ্ছে, বলো তো আন্ডারলাইন করা অংশটা কি ফ্রেজ? অপশন বিতে হচ্ছে ক্লজ, CLAUSE ক্লজ। আর এইখানে দিচ্ছি হলো একই অপশান। তোমাদের সময় শুরু হয়েছে, ঝটপট করে রাইট আনসারটা একটু বলে দাও। দেখো, আন্ডারলাইন করা জায়গাটা যে ক্লজ, তুমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো, বিকজ উইথ ভার্ব। ক্লজ মানে, ক্লজের বাংলা অর্থ শব্দগুচ্ছ, বাক্যাংশ। ফ্রেজ মানেও কিন্তু শব্দগুচ্ছ, বাক্যাংশ বা বাক্যের অংশ। অনেক সময় কিন্তু দেখে একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য একটাই, হুইচ হ্যাজ নো টেল। হ্যাজ যেহেতু একটা ভার্ব, একটু জেনে রেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ভার্ব। যেহেতু ভার্ব, অতএব ইটস আ ক্লজ। এখন বলো তো, তোমাকে যদি কেউ ধমক দিয়ে বলে এই এটা ক্লজ নয় অন্য কিছু, তুমি কি চুপসে যাবে নাকি? যেতে, যদি তুমি আজকের ক্লাসে অ্যাটেন্ড না হতে বা আত্মবিশ্বাস তৈরি না হতো। মনে রেখো, একটা ক্লাস শুধু তোমাকে শেখায় না, একটা ক্লাস তোমাকে আত্মবিশ্বাস দেয়, আর আত্মবিশ্বাস তোমাকে আরও ভালো কিছু পেতে সাহায্য করে। তাহলে দ্বিতীয়টায় উইদাউট টেইল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ফ্রেজ বলবো। ভার্বলেস, কোনো ভার্ব নেই, কিন্তু ওয়ার্ডের সংখ্যা হচ্ছে বেশ একের অধিক। সো এটা হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? যারা যারা বুঝতে পেরেছ একেবারে ক্লিয়ার, তারা লিখে দাও অল ক্লিয়ার। রাইট? আচ্ছা, আমরা সেন্টেন্সের মধ্যে আছি। সেন্টেন্সের কথা বলতে যেই মূলত আমরা ফ্রেজ এবং ক্লজকে ছোট্ট করে একটু ইন্ট্রোডিউস করালাম। ক্লিয়ার? এবার আসো সেন্টেন্স নিয়ে আরেকটু সামনে এগোই। সেন্টেন্সের গুরুত্ব অনেক বেশি। আমাকে যদি কেউ বলে যে ইংরেজি গ্রামারের সেন্টেন্সের পরে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তার মানে এখান থেকে তোমরা একটা ধারণা নিতেই পারো যে স্যার আপনি তাহলে সেন্টেন্সের পরে শুরু করবেন পার্টস অফ স্পিচ। ইয়েস, সেন্টেন্সের পরে আমি পার্টস অফ স্পিচের যত প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, এই সবগুলো প্রকারকে আমি আলোচনা করব এবং দেখাবো যে পার্টস অফ স্পিচের 8টি প্রকারের ভেতরে পুরো গ্রামারই রয়েছে। ক্লিয়ার? তার মানে পার্টস অফ স্পিচ ইজ ইকুয়াল টু অল গ্রামাটিক্যাল টপিক, অল গ্রামাটিক্যাল টপিকস। ঠিক আছে? ইনশাআল্লাহ সেন্টেন্সটা শেষ করেই আমরা নেক্সটে পার্টস অফ স্পিচটা শুরু করব, বিকজ পার্টস অফ স্পিচের ভেতরে আমি সবগুলোকে টেনে নিয়ে আসবো। অবাক হয়ে যাবে
যে স্যার নাউন মানে তো আমরা শুধু নাউন জানতাম, নাউনের সঙ্গে কি জেরান্ডো আছে? ইয়েস। নাউনের সঙ্গে কি ভার্বাল নাউনও আছে? ইয়েস। নাউন মানে কি নাউন ক্লজ হতে পারে? নাউন মানে কি নাউন ফ্রেজ হতে পারে? অবশ্যই। যত রকমের নাউনের সঙ্গে সম্পৃক্ত যার যার রয়েছে আমি সবগুলো টেনে নিয়ে আসবো। অ্যাজেক্টিভ আলোচনা করার সময় অ্যাজেক্টিভ যার যার সঙ্গে রয়েছে সবগুলোকে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কি সাথে থাকবে তো? একটু কমেন্টে ইনশাআল্লাহ লিখে দাও। এবার সেন্টেন্সের কথা বলি। এই বেচারাকে আমরা না শিখে অন্য কোথাও যাব না। আসলে আমরা যারা মানুষ আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, স্পিক, SPEAK, স্পিক, কথা বলি, ওকে? এই কথাগুলোকে আমরা নাউনে পরিণত করলে হয়ে যায় স্পিচ, SPEECH, স্পিচ। জানতে হবে মানুষ কথা বলে, আর কথা বলার পর সেটা স্পিচে পরিণত হয় এবং পরবর্তীতে সেটা ওয়ার্ড বলি অথবা সাউন্ডে রূপ নেয়। তাহলে মানুষের কাজ হচ্ছে কথা বলা, আর কথা বলার পরবর্তীতে সেটা উচ্চারণ ধ্বনিতে পরিণত হয়, ওটা একটা স্পিচ হয়, একটা ওয়ার্ডস হয়, একটা সাউন্ড হয়। মানুষ কথা বলে অসংখ্য, কিন্তু গ্রামারিয়ানরা কথা বলার ধরনগুলোকে, মানুষের যে কথা বলার ধরনগুলো টাইপস, সেটাকে 5টি ভাগে ভাগ করেছে। 1, 2, 3, 4, 5। হয়তোবা মেডিকেল সায়েন্স কিভাবে মানুষের কথা বলার ধরনকে বলে ব্যাখ্যা করে সেটি অন্য কথা, কিন্তু গ্রামারিয়ানরা বলছে একজন মানুষ যে কথা বলতে পারে সে 5 ধরনের কথা বলে। কয় ধরনের কথা? 5 ধরনের। যেমন কথাগুলো একটু খেয়াল করো। ধরো বলা হচ্ছে যে ইউ হ্যাভ আ বিউটিফুল, সহজ সহজ আমি ওয়ার্ড ইউজ করি, গার্ডেন, গার্ডেন। ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, তোমার একটি চমৎকার বাগান আছে। এটা বলতেই পারো, চমৎকার বাগান আছে। এই বাগান সংক্রান্ত তুমি হয়তো একটা প্রশ্ন করতে পারো, তুমি হয়তো বলতে পারো, এটা কিন্তু সাদামাটা একটা কথা, তোমার একটা চমৎকার বাগান আছে, অথবা আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমার একটি চমৎকার বাগান আছে। তুমি এই কথাটাকে এভাবে বলতে পারো প্রশ্ন করে, আচ্ছা ডু ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আচ্ছা তোমার কি চমৎকার একটা বাগান আছে? এই যে মুহূর্তের মধ্যে আমি কথা কিন্তু চেঞ্জ করে ফেললাম। আগের কথাটা সাদামাঠা, এবার কিন্তু প্রশ্নের মতো। ক্লিয়ার? আবার তুমি হয়তো বা বলতেই পারো, কাউকে অর্ডার করতে পারো, তুমি বাসার গার্ডিয়ান, তুমি বড় সিনিয়র পার্সন, তুমি বলছো মেক, অথবা বললা যে মেইনটেন ইয়োর বিউটিফুল গার্ডেন, বাগান তো বানিয়েছো, এবার সুন্দর এই বাগানটার পরিচর্যা করো। সো মেক অর মেইনটেন ইয়োর বিউটিফুল গার্ডেন, বিউটিফুল গার্ডেন, গার্ডেন। ওকে? সো এটা একটা আদেশমূলক কথা হয়ে গেল। তাহলে প্রথমে তুমি সাদামাটা কথা বলছো যে তোমার একটা বাগান আছে, তুমি একটু প্রশ্ন করছো, তুমি এবার তাকে আদেশমূলক কথা বলছো, বলছো না? তুমি হয়তোবা তাকে একটা উইশ করতে পারো যে দেখো তোমার বাগান নেই, তোমার মনে খুব ব্যথা, আমার বাড়িতে বাগান আছে, অতএব মে ইয়োর গার্ডেন, টেনশন করো না, তুমি একটা গার্ডেন বানাও, মে ইয়োর গার্ডেন, তুমি একটা গার্ডেন বানাও, এবং সেটা কি হোক, আমি বলবো যে অলওয়েজ বিউটিফুল, বিউটিফুল, এবং সেটা সবসময়ই চিরসবুজ থাকুক, চমৎকার হোক। আমি একটা উইশ করে দিলাম, তাহলে আমার কথার ধরন চেঞ্জ হয়ে গেল, তাকে আমি সান্ত্বনা দিচ্ছি, তার জন্য উইশ করছি, ইচ্ছা পোষণ করছি। ক্লিয়ার? আবার হতে পারে এমন যে কারো একজন ওনার বাগান দেখেছি, থাকে না, কারো কিছু দেখলে বলে ইস কত সুন্দর, আমার যদি এমন থাকতো, ইত্যাদি ইত্যাদি। তো একজনের বাগান দেখে হয়তো বা আমি এরকম বলে ফেললাম, হোয়াট আ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল গার্ডেন, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইউ হ্যাভ, যে তোমার কতই সুন্দর না একটা বাগান, রাইট? এটা কিন্তু বিস্ময়ে প্রকাশ করছি, মজার বিষয়। এভাবেই প্রতিদিন আমরা 5 ধরনের কথা বলে থাকি। একটি হচ্ছে সাধারণ কথা, যেটাকে গ্রামাররা বলছে এটা হচ্ছে বর্ণনামূলক, যেটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ। এটাই হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক। আরেকটি হচ্ছে প্রশ্ন করার মতো যে বাক্যগুলো, যেটির নাম হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। সো আরেকটি হচ্ছে প্রশ্ন করার মতো বাক্য, ইস ইন্টারোগেটিভ। আরেকটি হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম আমরা নিষেধ করি, থামো, যাও, এই ধরনের কথাগুলো। সো এটার নাম হচ্ছে ইম্প্যারেটিভ, আদেশমূলক। গ্রামার কোথা থেকে জন্ম হলো জানো? আসলে গ্রামার এভাবে ভাষা থেকে জন্ম হয়েছে। তাই আমি আগে ভাষা দিয়েছি, তারপরে গ্রামার দিচ্ছি। কেমন? মে ইয়োর গার্ডেন, উইশ করছে, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো যদি প্রকাশ করে, তাহলে
ইংরেজিতে সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, আশামূলক। প্রসঙ্গত একটু আমি এটাকে অন্য কালার করছি, কারণ ইংরেজিতে সবচাইতে যে সেন্টেন্সের ব্যবহার বা প্রয়োগ কম সেটি হচ্ছে অপটেটিভ। মনে থাকবে, আমি এটার পাশে ছোট্ট একটা স্টার মার্ক দিয়ে দিই। অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার অনেক বেশি কম। এই জন্য কোনো কোনো গ্রামারিয়ানরা অপটেটিভ সেন্টেন্সকে বলে যে সেন্টেন্সের মৌলিক কোনো প্রকারই নয়। এরপর কথার আরেকটি ধরন হচ্ছে বিস্ময়। সো বিস্ময়কে আমরা বলি এক্সক্লেমেশন, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি। একই কথা, এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো যে আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি সেই কথাগুলোকে গ্রামারিয়ানরা, ব্যাকরণবিদরা এই 5টি ভাগে ভাগ করেছেন: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সো আমি যদি এখন প্রত্যেককে জিজ্ঞেস করি যে এগুলো কিসের প্রকার, আমার মনে হয় বেশ আত্মবিশ্বাস নিয়ে তোমরা বলবে দিজ আর দ্য কাইন্ডস অফ সেন্টেন্স। সো সেন্টেন্সেস কত প্রকার দাঁড়ালো? সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস। এই হচ্ছে 5 প্রকার। তাহলে জানি না, জানতাম না, ভালো কথা, বাট এইটুকু তো মনে রাখাই যেতেই পারে যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, এইবার আসো আর একটু আলোচনা করব, খুব বেশি আজকে এগোবো না, কারণ অনেক তথ্য দিয়ে ফেলেছি, হয়তো ফিল করছো কিনা তোমরা আমি জানি না। অপটেটিভ আর একটি হচ্ছে এক্সক্লেমেটরি। CLA, আচ্ছা ভুল হলে, একটু ছোটোখাটো ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। চারিদিকে নজর রাখতে হয় আসলে এই বিষয়ের জন্য। তো অ্যাসার্টিভ মানে হলো যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং সবার শেষে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নের নাম কি জানো? ইয়াস, এটার নাম হচ্ছে ফুল স্টপ। আমি ব্র্যাকেটে লিখে দিলাম ফুল স্টপ। ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং এখানে একটা কি থাকবে বলো তো? শেষে ফুল স্টপ থাকবে। আর ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে যা দিয়ে থাকুক না কেন বাবা, শেষে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটা কিন্তু থাকবেই। এখন কেউ যদি বলো যে স্যার আমি ইন্টারোগেটিভ বাক্য চিনি না, তাকে না কাছে পেলে বেশ ধামধুম করে দুটো মারবো, কারণ আমি কিন্তু শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি। ইম্পারেটিভ মানে, ইম্পারেটিভ যে বাক্যটা সেটা একটু মনে রাখতে হবে, আদেশ, উপদেশ, অনুরোধ, অনেক কিছু, বাট শুরুতে একটা ভার্ব থাকবে। বুঝতে পারছো ভার্ব চেনা কত জরুরি? ভার্ব থাকবে, এটা হচ্ছে মৌলিক কথা। আর যদি ভার্ব না থাকে ডট ডট, তাহলে যেটা থাকবে দেখাচ্ছে হয়তো বা প্লিজ দিয়ে শুরু হবে, প্লিজ দিয়ে শুরু হবে, অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে, ওকে, অথবা নেভার দ্বারা শুরু হবে, অথবা ডু নট দ্বারা শুরু হবে। ঠিক আছে, ভার্ব থাকবে অথবা প্লিজ, কাইন্ডলি, নেভার বা ডু নট বা ডন্ট এগুলো দ্বারা শুরু হবে। আমি একটু শর্টকাটে ডু নট দিয়ে দিলাম, স্পেস হবে। আর অপটেটিভে সাধারণত যেটা দ্বারা শুরু হয় সেটা হচ্ছে মে দ্বারা। ব্যতিক্রম কিছু বাক্য আছে, সবার শেষে ফুল স্টপ। আর এক্সক্লেমেটরি কোনো কথা নেই, বাক্যটায় থাকবে এক জীবন্ত, কি বলে এটা, পেরেকের মতো ভয়ঙ্কর জিনিস। মানে নিচেরটা ধরো মাথা আর উপরেরটা পেরেক, হ্যাঁ, এরকম কিছু একটা ঝুলন্ত অবস্থায়। তো এরকম বিস্ময়। সো এই হচ্ছে এক্সক্লেমেটরির বিষয়। আমার মনে হয় যারা এটা ভুলে যাও, আমার মনে হয় না যে খুব বেশি এটা কঠিন বিষয় হবে। এখন একটা মজার কথা বলি তোমাদের, এই পুরো আলোচনা করতে যেয়ে কিন্তু আমরা চমৎকার একটা জিনিস পেয়েছি, দেখবে কি সেটা? টেস্ট। লেটস সি। টেস্টটা হচ্ছে, আমি যদি কাউকে বলি যে আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি অ্যাট অল, এবং এটা নিচে রাখি আমি, এটা লেখার পরে বলা হলো যে এই বাক্যটা কি, এটা কি অ্যাসার্টিভ, এটা কি ইন্টারোগেটিভ, শর্টকাটে ABC, এটা ইম্পারেটিভ, অপশন ডি অপটেটিভ, অনেক কিছু ধরো শর্টকাটে লিখলাম। আমার মনে হয় ঝড়ো গতিতে আনসার দিতে পারবে, বিকজ এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওয়েল, সো ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই টাইপের ছোট ছোট মৌলিক কিন্তু কিছু প্রশ্ন আসে, আমি দেখেছি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অথবা NTRC এর এক্সামগুলোতে এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো অবশ্যই আসে। যদি একটি প্রশ্ন করা হয়, নেক্সট একটা টেস্ট দিয়ে প্রশ্ন করা হয় যে হেল্প মি,
আর অপশান হিসেবে যদি সেইগুলোই দেওয়া হয় তোমাকে, হেল্প মি, এটা কি সেন্টেন্স? বলো দেখি রাইট আনসার কি করবে। খুবই ফানি আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে হেল্প মি শুরুতে ভার্ব রয়েছে, শেষে ফুল স্টপ, অতএব এটার নাম হচ্ছে ইম্পারেটিভ। সো খুব আত্মবিশ্বাস নিয়ে দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাট হয় কি যে এই সাধারণের সঙ্গে কোনো কোনো সময় একটু অসাধারণ, মানে একটু ব্যতিক্রম, এক্সেপশনাল টেস্ট, ব্যতিক্রম কোনো কোনো সময় টেস্ট আসে। এক্সেপশনাল টেস্টটা কেমন একটু দেখো। যেমন ধরো হেল্প মি, এটা ইম্পারেটিভ তুমি পেরেছো, অতএব ঘুরিয়ে যেটা করা হবে বড় বড় পরীক্ষাগুলোতে বলবে যে আচ্ছা বলো তো বাবা, PLEASE, প্লিজ হেল্প মি। ওকে, এবার প্লিজের নিচে আন্ডারলাইন করবে, করে বলবে যে বলো তো এই প্লিজের নাম কি। সো বলবে যে প্লিজটা কি ভার্ব। অপশন বি, এটা কি হচ্ছে অ্যাডভার্ব। ABC, এটা কি হচ্ছে নাউন। ABCD, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণ আলোচনা যখন ঘুরিয়ে একটু অসাধারণ হয়ে যায়, মাশাআল্লাহ আমি দেখছি অনেকেই তোমরা রাইট আনসার দিয়েছ। কিভাবে দিয়েছো আমি জানি না, কি কারণে দিয়েছো জানি না, বাট রিজনটা জানা খুব জরুরি। সেটি হলো একটা পরিপূর্ণ বাক্য, একটা পরিপূর্ণ বাক্যের পরে যাই বসুক না কেন, আমি তোমাদের একটা স্ট্রাকচার একটু আগে দিয়েছিলাম প্রথমে, যে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে ধরো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে যেটাই বসুক না কেন সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। কি মনে আছে তোমাদের? অ্যাডভার্ব, VERB, অ্যাডভার্ব। তাহলে একটা পরিপূর্ণ বাক্যের আগে পরে যেটাই বসুক তার নাম হবে অ্যাডভার্ব। আমি ধরলাম বাক্যটায় সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু, তার নাম ইম্পারেটিভ। ওকে, তো পরিপূর্ণ বাক্যে এক্সট্রা যেটা বসেছে, এই প্লিজটা শুরুতেও বসতে পারে আবার শেষেও বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে পরিপূর্ণ একটা বাক্যের পর বাড়তি যাই বসুক না কেন তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে? ইয়াস, সে কারণেই মূলত এটি অ্যাডভার্ব হয়েছে। যারা বলতে পেরেছে আত্মবিশ্বাস নিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রবলেমটা কোথায় হয় জানো? প্রবলেমটা হয় এখানে, যখন বলা হয় যে ইউ PLEASE, প্লিজ, প্লিজ মি আ লট, LOT, এই প্লিজের নিচে আন্ডারলাইন থাকলো এবং প্রশ্ন করা হলো যে এইটার নাম কি। মনে রেখো এগুলোই অ্যাডভান্স, এগুলোই হচ্ছে বেসিক। মনে রেখো এগুলো একাডেমির জন্য দরকার, জব প্রিপারেশনের জন্য দরকার, অ্যাডমিশন টেস্টের জন্য দরকার। একই শব্দ শুরুতে বসেছিল যেটা দ্বারা বোঝানো হয়েছিল দয়া করে, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন, অ্যাডভার্ব। কিন্তু যখন সাবজেক্টের পরে বসেছে ইয়েস, তখন সেটা কিন্তু ভার্ব হয়েছে। এই সূত্রটাই দিয়েই তো মূলত আমাদের লেকচার 1 শুরু হয়েছিল। সো সাবজেক্ট প্লিজ, এটা হচ্ছে ভার্ব। ইউ প্লিজ মি আ লট, তুমি আমাকে অনেক অনুগ্রহ করো। প্লিজ মানে অনুগ্রহ করা, ইটস আ ভার্ব। তাহলে একই শব্দ স্থান ভেদে পরিবর্তন হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড বেসিক লার্নিং। এভাবে আমরা ইনশাল্লাহ একটু একটু করে সামনের দিকে এগোবো, আরও শেখার রয়েছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আলোচনার সব শেষে আমরা যে জিনিসটি দিয়ে ইতি টানতে চাই, একটা সেন্টেন্সের পরম একটা পাওয়া হচ্ছে পাংচুয়েশন। মানে হয় না এরকম যে পেট ভরে আমি খাওয়া দাওয়া করেছি, কিন্তু সব শেষে অনেকের ক্ষেত্রে RC, 7 আপ অথবা দই মিষ্টি না খেলে আর পরিপূর্ণতা লাগে না। এমনকি এমনও হয়েছে যে এই দই মিষ্টির জন্য শেষে মারামারি পর্যন্ত হয়েছে অনেক অনুষ্ঠানে। আমি দেখেছি চমৎকার খাবার দাবার, কিন্তু শেষে কী নিয়ে মানে মারামারি, তো দই একটু কম দিয়েছে অথবা দই দেয়নি, অথবা মিষ্টি দিয়েছে অথবা মিষ্টি দেয়নি। সো এটাও একটা অপূর্ণতা। একইভাবে একটা সেন্টেন্স বলছে যে আমি 5 প্রকার সেন্টেন্স হতে পারি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কিন্তু বিশ্বাস করো তোমরা আমি একেবারে অপূর্ণ যদি আমার শেষে একটা পাংচুয়েশন মার্কস না দেওয়া হয়। কি পাংচুয়েশন মার্ক, যেটাকে আমরা বাংলায় বলি জ্যোতিচিহ্ন। সো সেন্টেন্সের একেবারে শেষ পরিতৃপ্তি, আত্মতৃপ্তি যাকে নিয়ে ঘটে সেটি হচ্ছে পাংচুয়েশন মার্ক। অবশ্যই এই পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে এই 3টি জিনিসই হচ্ছে বাক্যের ইতি টানে। আমরা একটা সময় পাবো যখন পাংচুয়েশন মার্কস নিয়ে আমরা কথা বলবো।
তাহলে সেন্টেন্সের শেষ ঘটে যেটা নিয়ে সেটি হচ্ছে পাংচুয়েশন মার্কস নিয়ে। আশা করি তোমাদের অবশ্যই মনে থাকবে। আর যেটা হচ্ছে ফ্রেজ, PHRAC, ফ্রেজ, ফ্রেজের ইতি টানে যেটা নিয়ে সেটা হচ্ছে কমা, সেটি হচ্ছে কমা। একটা ফ্রেজের ইতি হতে পারে কমা দিয়ে। ফ্রেজের শেষ কখনোই ফুল স্টপ হতে পারে না। কি মনে আছে তো? সেন্টেন্স মানে হচ্ছে যার ভিতরে ভার্ব থাকবে, আর ফ্রেজ মানে হচ্ছে যার ভিতরে ভার্ব থাকবে না। যেমন আমি এইবার একটা এক্সাম্পল দিচ্ছি। গোয়িং হোম, আই নিউ আ নিউ থিং। সেখানে যাওয়ার পর আমি একটা নতুন জিনিস শিখেছিলাম। আমি 3টা বাক্য দিচ্ছি এবং তোমাকে বলছি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। একটা ছোট করি। ইনশাআল্লাহ এটার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসের ইতি টানব। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপারটা, গোয়িং হোম। সো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা, এই ঘটনা। বলতে হবে নিচের কোন বাক্যটি রাইট রয়েছে। গোয়িং হোম, বাসায় যাওয়ার পর আই নিউ আ নিউ থিং, আমি একটা নতুন জিনিস জেনেছিলাম। চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার। দেখো, সফল সবাই হয় না। আজকের লাইভটা তোমরা যারা শুরু করেছিলে তারা কিন্তু অনেকে শেষ পর্যন্ত থাকতে পারোনি। জীবনযুদ্ধে সফল হওয়ার এই আয়োজনে তোমাদের একই ঘটনা ঘটে। শুরুটা হয় খুবই চমৎকার আশা নিয়ে, মাঝপথে থেমে যাও আর একসময় বলো যে না, আমার দ্বারা সম্ভব নয়। এভাবে আসলে হয় না। আত্মবিশ্বাসী হও, তুমি পারবে বলে মনস্থির করো। বিশ্বাস করো, মহান আল্লাহ একজন মানুষকে আলহামদুলিল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে যদি কেউ শুধু তার ক্ষমতার কথা কল্পনা করে, মহান আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছে, তাহলে সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সেই ব্রেইনকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে সত্যি যা চাই, যা প্রত্যাশা করি, তা সবটাই সম্ভব। তবে অবশ্যই মনে ব্যাকগ্রাউন্ডে একটা কথা সবসময় মনে রাখবো, মনে পোষণ করব, আমরা যা কিছু করতে চাই সেটা যেন নেক নিয়তে হয়। ভালো কিছুর মনোভাব নিয়ে যদি শুরু করি, ইনশাআল্লাহ সেই কাজ অবশ্যই সফল হবে এবং আমার মনের মতো হবে। ইয়েস, রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। সো প্রমাণ দেব, গোয়িং হোম এটা কি বলতো? ইটস আ ফ্রেজ, PHRAC, ফ্রেজ। কেন বলতো? ফ্রেজ মানে হচ্ছে ভার্বলেস, মনে আছে তো? ভার্ব নাই কিন্তু আইএনজি হয়ে কিন্তু ভার্বের অস্তিত্ব শেষ, তার মানে এটা ফ্রেজ। ফ্রেজ কমা গ্রহণ করে। আর যখন একটা বাক্য হয়, প্রয়োজন বোধে ফুল স্টপ হতে পারে, ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেশন। এটা যেহেতু সাদা মাঠা বাক্য, অ্যাসার্টিভ বাক্য, অতএব এইখানে ফুল স্টপ হয়েছে। অতএব সব দিক থেকে লক্ষ্য করলে ইটস আ রাইট আনসার। আলহামদুলিল্লাহ, যারা সব শেষ আনসারটা দিতে পেরেছ তোমাদের সবাইকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সত্যিই তোমরা প্রথম অংশটা শেষ করতে পেরেছ। কেমন লাগলো প্রথম ক্লাসটা? 4-5 মিনিটে ব্রেক, ফিরে আসবো ব্রেকের পর। প্রিয় শিক্ষার্থীদের বলবো, ছেড়ে যেও না। একদিন তোমাদের মনে হবে কি এক আয়োজন ছিল। যখন পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে, বুঝতে পারছো, কোনো একটা জায়গা না বুঝলে দয়া করে হতাশ হবে না। আর এই যে অনেকে বলছিলে যে স্যার রিপ্লাই দেন, রিপ্লাই দেন, আচ্ছা তোমরা কি চাও এই যে তোমাদের কমেন্টের নাম ধরে ধরে আমি ডেকে বলি অমুক তমুক জায়গা থেকে আরাফাত, শাহিন এটা ওটা বলেছে? এটা আমি জানি যে আসলে তোমাদের কি প্রশ্ন। দেখবে গত ক্লাসে যে জায়গাটা তুমি বুঝতে পারোনি, আমি টেকনিক্যালি সেগুলো রিপিট করে ফেলছি প্রতিটা ক্লাসেই, এবং এভাবেই কোনো একটা জায়গা বুঝবে না, হঠাৎ করে সেটা আমি রিপিট করে ফেলবো। প্লিজ কখনো মাঝপথে হারিয়ে যেও না। যদি কখনো এই আয়োজনটা থেকে তুমি ছিটকে পড়ো, তাহলে তওবা করে নাও এবং মনে মনে প্রমিস করো, এবং তোমাকে আমি বলেই দিতে পারি যে আর কোনো দিন তুমি ইংরেজি শিখতে পারবে না। অ্যাটলিস্ট ইংরেজি শিখবো এটা আর কখনো বলো না, কারণ কেউ এত সুন্দর করে তোমাকে তোমার সমস্যা বুঝে কেউ শেখাবে না। এবং আলহামদুলিল্লাহ, তুমি লক্ষ্য করে দেখবে ইংলিশ মজা ক্লাস 2 ঘন্টা করলেও তোমার কাছে মনে হবে না কান ঝালাপালা হয়েছে বা এক কি যন্ত্রণাময় জিনিস দেখলাম শুনলাম। একটু মনোযোগী হও, ইনশাআল্লাহ পুরো সময়টায় ভালো লাগার মধ্য দিয়ে কেটে যাবে। একটু ব্রেক, ব্রেকের পরে আমরা ফিরে আসছি দ্বিতীয় ক্লাসে। সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে, চলে যাওয়া যাবে না। আমরা এক বিশাল মিশনে নেমেছি, আর আগামীকাল শুক্রবার আমাদের কি কি কাজ সেটাও কিন্তু সবশেষে বলে দেব। দয়া করে তোমরা কিন্তু কোনোভাবেই ক্লাসটা শেষ না করে যাবে না, কেমন?
মাঝে ঝর্ণা প্রেমের বহে অবিরত, তুমি আমার ভালোবাসার সিরাজ মনিরাজ। সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। পৃথিবী জুড়ে ছিল পাপের সমাহার, তোমার আগমনে হলো সব পরিহার। পৃথিবী জুড়ে ছিল পাপের সমাহার, তোমার আগমনে সব হলো পরিহার। মুহাম্মাদের নামে তোরে মহান প্রভু, মুহাম্মাদের নামে তোরে মহান প্রভু। ক্ষমা করে সব পাপের বাড়ি ধারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। মদিনার ওই মাটি জড়াতে একবার সালাম জানাতে পাশে তার রওজা। মদিনার ওই মাটি জড়াতে একবার সালাম জানাতে পাশে তার রওজা। জীবনের শুরু থেকে একে তার ছবি, জীবনের শুরু থেকে একে তার ছবি। বিরহ নলে বয়ে যায় অশ্রুধারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে আসলাম। আমি প্রিয় শিক্ষার্থীদের বলছি, তোমরা যারা কমেন্ট করছো, আমি সব কমেন্টগুলো দেখছি। তোমাদের এই ভালো লাগাটাই মূলত হচ্ছে আমার সারাদিনের ক্লান্তির একটা বলবো গিফট। ক্লান্তি শেষে আহ, একটা বড় গিফট হচ্ছে তোমাদের এই ভালো লাগাটা। আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো, এটাই হোক তোমার জীবনে ইংরেজি শেখার শেষ একেবারে কোর্স। যাই হোক না কেন, ক্লাসটা শেষ করে রিভিশনে বসে যেতে হবে, কেমন? আমরা এখনই দ্বিতীয় ক্লাসটা শুরু করব। তোমরা কিন্তু কমিটির আমাকে 2 ঘন্টা করে সময় দেবে। 2 ঘন্টা সময় দেবে না আমাকে? অবশ্যই দেবে। ক্লাস শুরু হয়ে গেলে আর কোনো কমেন্ট করা যাবে না। তো চলো দ্বিতীয় ক্লাসটা শুরু করি। এবং আগামীকাল যেহেতু শুক্রবার, আমরা 2টা ক্লাস করে ফেললাম, বৃহস্পতিবার বুধবার এবং আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। শুক্রবারের দুর্দান্ত কিছু বিষয় রয়েছে, আমি তোমাদেরকে বলে দেব সেই কাজগুলো কি। এগুলো না শুনে অবশ্যই তুমি এখান থেকে যাবে না, ঠিক আছে? তো চলো আজকের আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করি। বেসিক ক্লাস 4। ওকে, সো বেসিক ক্লাস 4-এ আমরা কথা বলবো যেটি নিয়ে, সেটি হচ্ছে, তোমাদের নিশ্চয় মনে আছে যে গতদিনে আমরা দেখেছিলাম কাইন্ড অফ সেন্টেন্স। আমি যদি বলি যে সেন্টেন্স কত প্রকার, নিশ্চয়ই মনে আছে তোমাদের। কাইন্ডস অফ সেন্টেন্সেস, ইয়েস, 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আই হোপ তোমাদের মনে রয়েছে।
এখন আমরা যেটা করব, এই প্রতিটা সেন্টেন্সকে আমরা একটু নিখুঁতভাবে গভীর থেকে জানার চেষ্টা করব এবং এর সঙ্গে গ্রামারের অন্যান্য টপিকগুলোর কি সম্পৃক্ততা, কিভাবে এগুলো আবিষ্কার হয়েছে সেই বিষয়গুলো উন্মোচন করবো ইনশাআল্লাহ। রাইট। সাথে একটা বিষয় বলে দিই, বিশেষ করে নাইম আহমেদ বলছো পেইড ব্যাচ, এটাই তোমাদের পেইড ব্যাচ। ঠিক আছে, পেইড ব্যাচ আমি যদি কখনো বলি দ্যাট মিনস এটাই তোমাদের পেইড ব্যাচ, অবাক হয়ে যাবে না। আর সাউন্ড নিয়ে যারা দু একজন বলছো, সাউন্ড কিন্তু ঠিক আছে। রাইট। ওকে, সো ফার্স্ট আমরা গতদিনে যে প্রকারটা দেখেছিলাম একটু রিভিউ করে দেখো লেকচার 3-তে। যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ প্রথম যে প্রকারটা ছিল, আমরা কিন্তু আজকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বা অন্যান্যগুলো নিয়ে কথা বলবো না, আজকে শুধু অ্যাসার্টিভ নিয়ে কথা বলবো। অ্যাসার্টিভের দুইটা প্রকার তোমরা মনে রাখবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হা বোধক, আর আরেকটি হলো না বোধক। এটা তো জানি, একটা অ্যাসার্টিভ বাক্যকে আমরা হা বোধক এবং না বোধক দুইভাবে পরিবর্তন করতে পারি। যেমন আমি একটি বাক্য লিখি, দ্য টিচার, খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে, কিন্তু আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে প্রবেশ করছি। দ্য টিচার, দ্য টিচার কি দেব, এক্সপ্লেইন, PLAINS, হ্যাঁ, টিচার এক্সপ্লেইনস, কি এক্সপ্লেন করলো, লেসন, একটা পাঠ, কিভাবে, ক্লিয়ারলি, ক্লিয়ারলি। ওকে, এই হচ্ছে আমাদের একটা অ্যাসার্টিভ বাক্য, সাদামাটা বাক্য। আমি এর আগে তোমাদের শিখিয়েছিলাম বর্ণনামূলক বাক্য। বাক্যটি শেষে ফুল স্টপ থাকবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যে বাক্যতে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে বাকি অংশ। এই ধরনের একটা সাদামাটা বাক্যকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হা বোধক বাক্য, একেবারে বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্যকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হা বোধক বর্ণনামূলক, আরেকটি হচ্ছে না বোধক বর্ণনামূলক। তো আমরা বলছি একটাকে রোমান নাম্বার ইন করি আমরা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রসঙ্গত বলি, যারা পেইড ব্যাচে যুক্ত আছো তাদের আলাদা করে আর নোটস করতে হবে না, ঠিক আছে? শুধু ক্লাসটি এনজয় করো। আমি ক্লাসটি শেষ হলে পেইড ব্যাচের লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাফার্মেটিভের পরে আরেকটি আছে নেগেটিভ। ওকে, সো অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ মানে হা বোধক বাক্য, আরেকটি হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ মানে হচ্ছে না বোধক বর্ণনামূলক বাক্য। একটি হচ্ছে হা বোধক, এটি না বোধক। এই হা বোধক বাক্যটাকে অনেকভাবে আমরা নেগেটিভ করতে পারি, সেই বিষয়টা ফার্স্টে আমরা জানবো। এরপরে আরও অনেক মজার তথ্য রয়েছে, সেগুলো একটু একটু করে শেয়ার করব। আমরা এখন নেগেটিভ করার চেষ্টা করছি। এই যে বাক্যটা অ্যাসার্টিভ, এটা তো অ্যাফার্মেটিভ, হা বোধক না? খেয়াল করে দেখো তো। ওকে, এটা অবশ্যই হচ্ছে হা বোধক। ওকে, এই বাক্যটাকে এবার আমরা কত রকমভাবে নেগেটিভ করতে পারি সেই বিষয়টা ট্রাই করব, এবং আমার সঙ্গে সঙ্গে দেখবে যে এগুলো তোমরা জানো কি না। যেমন আমি, শিক্ষক এক্সপ্লেইনস দ্য লেসন, পাঠ বা পড়াটি ব্যাখ্যা করছেন কিভাবে, ক্লিয়ারলি, সহজভাবে, পরিষ্কারভাবে। শিক্ষক পড়াটি বর্ণনা করছেন বা ব্যাখ্যা করছেন কিভাবে, ক্লিয়ারলি বা চমৎকারভাবে। এই হচ্ছে বঙ্গানুবাদ। তাহলে এটা নেগেটিভ পড়তে পারি প্রথমত কত রকমভাবে, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই একটু মেলাও। দ্য টিচার, প্রথমে আমি সাবজেক্ট নেব। এরপরে নেগেটিভের জন্য ডু নট বা ডাজ নট। এই যে কোথায় ডু নট, কোথায় ডাজ নট বসে, সেগুলো শেখানোর সময় আস্তে আস্তে আসছে, একটু ওয়েট করো। দ্য টিচার ডাজ নট এক্সপ্লেইন দেব আমরা, মনে রাখবো আমরা ছোট্ট করে যে ডাজ যদি কোথাও বসে যায়, পরবর্তী এস কিন্তু আর থাকবে না, এই এসটা কিন্তু এখান থেকে বাদ যাবে। সো ডাজ নট, ওকে আমি হাইলাইট করছি নেগেটিভ অংশটা। দ্য টিচার ডাজ নট এক্সপ্লেইন দ্য লেসন, বাকি যে অংশটুকু আছে থাক, তারপর বাকি যা আছে তাই। ওকে, সো টিচার ডাজ নট এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি, অর্থাৎ শিক্ষক ওই পাঠ বা পড়াটি পরিষ্কারভাবে, সুন্দরভাবে এক্সপ্লেন করে না বা ব্যাখ্যা করে না। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আমি আরেকভাবে বাক্যটাকে নেগেটিভ করতে পারি। আমি প্রথমে বাক্যের সাবজেক্টটা নিয়ে নেব, প্রথমে বাক্যের সাবজেক্টটা নেব, এবং নেওয়ার পরে আমি এখানে জাস্ট দেব হচ্ছে নেভার, যে টিচার নেভার এক্সপ্লেইন, এই বাক্যটাকে আমি নিয়ে নেব। এইবার কিন্তু আমি এস বাদ দেব না। সো যখন ডু বা ডাজ এগুলোর প্রসঙ্গ আসে তখন এস এর সম্পর্ক কিন্তু নেভার মানেই কিন্তু বেসিক্যালি ওইরকমই অর্থ দেয়। হালকা যে পার্থক্য আছে সেটা আমি পরে বলছি। সো নেভার দিয়ে আমি করতে পারি নেভার এক্সপ্লেইনস, বাকি অংশ যা আছে তাই। অর্থাৎ অর্থ কী দাঁড়ালো, শিক্ষক কখনোই পড়াটির পরিচ্ছন্ন বা সুন্দর ব্যাখ্যা দেয় না।
সো আমি এখানে নেগেটিভ বললাম কি দিয়ে? নেভার দিয়ে। এবার আসো, শুধু নিজেকে প্রশ্ন করবে যে একটা বাক্যকে তুমি কত রকমভাবে নেগেটিভ করতে পারো। লেটস সি। ধরো আমি বললাম এরকম যে দেয়ার ইজ নো, এবার আমি নো দেব, নট না, দেয়ার ইজ নো। যখন আমি নো দেব তখন আমাকে নাউন একটা নিয়ে আসতে হবে। সো দেয়ার ইজ নো ক্লিয়ারিটি, CLARITY, ক্লিয়ারিটি। দেয়ার ইজ নো ক্লিয়ারিটি একটু আমাকে বানাতে হবে যে ইন দ্য টিচার্স। পরবর্তীতে এগুলো তো তোমাদেরকে শেখাবো যে কিভাবে এর সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস হচ্ছে বা কেন এমনটি হলো। দেয়ার ইজ নো ক্লিয়ারিটি ইন দ্য টিচার্স এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন অফ দ্য লেসন, অফ দ্য লেসন। আমি সবশেষে তোমাদের এটাও দেখানোর চেষ্টা করব যে তুমি যদি ইংরেজি জানো তাহলে একটা জিনিসকে কত রকমভাবে তুমি মডিফাই করে নেগেটিভ করতে পারো, রাইট? এই বাক্যটাও কিন্তু নেগেটিভ। দ্যার ইজ নো ক্লিয়ারিটি ইন দ্য টিচার্স এক্সপ্লেনেশন অফ দ্য লেসন। আমার মনে হচ্ছে বাক্যটাকে তুমি বা আমি আরও একভাবে করতে পারি, এবং সেটি হচ্ছে দ্য দ্য টিচার্স, দ্য টিচার্স, আমি অ্যাপোস্ট্রোফি এস দেব, দ্য টিচার্স এক্সপ্লেনেশন, দ্য টিচার্স এক্সপ্লেনেশনস, এক্সপ্লেনেশনস। আচ্ছা, আমাদের এর সঙ্গে কি এস ছিল কিনা প্রথম থেকে? যেহেতু এক্সপ্লেন্স করেছে, সো টিচার্স এক্সপ্লেনেশনস, এক্সপ্লেনেশনস। আর আমরা যেহেতু বলেছিলাম যে ক্লিয়ার, এটাকে আমরা একটু নেগেটিভ করে দেব, বিপরীত। সো দিয়ে দেব আনক্লিয়ার, আনক্লিয়ার। তাহলে অর্থটা কি দাঁড়ালো? দ্য টিচার্স এক্সপ্লেনেশন আর আনক্লিয়ার, অর্থাৎ শিক্ষকের ব্যাখ্যাটা ছিল অপরিষ্কার, মানে ভালো নয়, পরিচ্ছন্ন নয়। এখানে আমি আন দিয়ে আমি নেগেটিভ করলাম। একটু লক্ষ্য করে দেখো, অলরেডি আমি 4টা প্যাটার্নে একটা বাক্যকে আমি নেগেটিভ করেছি। ওকে, এবং সবশেষে আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি আসলে কতটা জানতে, তুমি কত রকমভাবে জানতে। আমি এই বাক্যটাকে আরেকভাবে নেগেটিভ করে দেখাই। যেমন ধরো আমি বলতে পারি দ্য টিচার এক্সপ্লেইন, দ্য টিচার এক্সপ্লেইনস, ব্যাখ্যা করে, নাথিং, নাথিং, কোনো কিছুই ক্লিয়ারলি, মানে কোনো কিছুই ক্লিয়ারলি বলে না, নাথিং ক্লিয়ারলি ইন দ্য লেসন, ইন দ্য লেসন। সো আমি চাইলে কিন্তু নাথিং শব্দটা ব্যবহার করেও একটা বাক্যের অর্থকে নেগেটিভ করতে পারি। দ্য টিচার এক্সপ্লেন্স নাথিং ক্লিয়ারলি, একজন শিক্ষক কোনো কিছুই পরিষ্কারভাবে বলেন না ইন দ্য লেসন, এই পাঠ সংক্রান্ত বা এই পাঠে। ওকে, আমি আরেকভাবে এটাকে নেগেটিভ করতে পারি। যেমন ধরো আমি বলতে পারি দ্য টিচার্স এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন, দ্য টিচার্স এক্সপ্লেনেশন কি সম্পর্কে? অফ দ্য লেসন অথবা অ্যাবাউট দ্য লেসন। লেসন কি বলবো? ইজ নট ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। আর বেশি সামনে না এগোই, 1 2 3 4 5 6 এতগুলো প্যাটার্নে আমরা একটা শব্দকে, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সো এখান থেকে তোমরা একটা জিনিস ধারণা নিয়ে নাও, আমরা হাবোধক যে কথাগুলো বলি, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো বলি, ক্ষেত্র বিশেষ আমার প্রয়োজনে আমি এত কিছু দিয়ে বাক্যগুলোকে নেগেটিভ করতে পারি। এটা যেন অবশ্যই প্রত্যেকের মনে থাকে। এই ডাজ বা ডু নট, এটার জন্য তোমাকে টেন্স শেখাটা খুব জরুরি, যেটা টেন্সের মধ্যে তোমাকে আমি শেখাবো। নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসে, নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসে। যেমন নেভার, ছোট করে মনে রাখো, নেভার প্লাস হচ্ছে এখানে মেইন ভার্ব। নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসবে। নিশ্চয়ই তোমরা জানো যে এক্সপ্লেইনটা হচ্ছে মেইন ভার্ব, এর আগে শিখিয়েছি, এবং নেভার বসেছে তার আগে। ঠিক আছে, এবং প্রসঙ্গত বলি, মেইন ভার্বের পূর্বে যখন নেভার বসেছে না বোধক অর্থে, এটা কিন্তু হয়ে গেছে মূলত অ্যাডভার্ব। ছোট্ট করে একটু পাশে নোট করে রাখো, এটার নাম হয়েছে অ্যাডভার্ব। দেয়ার ইজ নো বলছে যে আমি যদি কোথাও বসতে চাই নেগেটিভ করার জন্য, তাহলে আমার ডিমান্ড হচ্ছে আমার পরে আপনাকে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে, নাউন অথবা নাউন ফ্রেজ। দেখো ক্লিয়ারিটি, যারা জানো না একটু ছোট্ট করে জেনে রাখো, শব্দের শেষে TY থাকলে সেটা নাউন হয়। ক্লিয়ারিটি, সেন্সিবিলিটি, ওকে, শব্দগুলো নাউন, এবং নাউনের পূর্বে কি বসেছে? নো বসেছে। যদি কখনো নাউনের পূর্বে নো বসে, তো নো বলছে কষ্ট করে আমার নাম তোমরা দিয়ে দিও অ্যাডজেক্টিভ। অনেক সময় অবশ্যই এটাকে কেউ কেউ বলছে যে এটার নাম হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে আমি ছোট্ট করে লিখে রাখলাম। এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আমি ইনশাআল্লাহ তোমাদের পরে শেখাবো। ওকে,
আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছো তারা হয়তো বা অনেকেই এরকম মনে হতে পারে যে স্যার এত তথ্য এত কিছু মনে রাখবো কিভাবে? আসলে এটা একটা পূর্ণাঙ্গ আয়োজন হচ্ছে। আমি সবকিছু তোমাদের দেব। তোমাদের কাজ হচ্ছে এগুলো জাস্ট নোট করে রাখা। এবং তোমাদের জীবনের জন্য এই আমি ১ থেকে ১৫০ মানে ১ থেকে ৫০ পর্যন্ত যে ক্লাসগুলো নেব, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ, কত তথ্যবহুল এটা সব শেষে অবশ্যই বুঝবে। দ্য টিচার্স TEA, মাঝে মাঝে দু একটা বানান মিসিং হয়েছে আমার। দ্য টিচার এক্সপ্লেনেশনস আর আনক্লিয়ার। এই যে UN, যখন রুট ওয়ার্ডের সাথে আমরা কোনো কিছু যুক্ত করি নেগেটিভ করার জন্য, যেমন ধরো আন, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, নেসেসারি, আননেসেসারি, এরকম বলি না? এই যে শব্দের শুরুতে মূলত রুট ওয়ার্ড, যেটাকে আমরা বলি হচ্ছে মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ডটা হচ্ছে ক্লিয়ার। ওকে, এই মেইন ওয়ার্ডের শুরুতে আমরা যখন কোনো শব্দ বসে হাবোধক বা নাবোধক করে ফেলি, এই শব্দগুলোকে বলা হয় প্রিফিক্স। এই শব্দগুলোকে কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। ওকে, এখন অনেকের মনে হতে পারে স্যার আপনি সেন্টেন্স শেখাচ্ছেন নাকি অন্য কিছু? দেখো, শেখাটা হচ্ছে এটাই যে তুমি যখন কোনো লেসন শিখবে ওর সঙ্গে টাচ বা ওর সঙ্গে রিলেশন রয়েছে এমন সব কিছুই কিন্তু তোমাকে শিখতে হবে। তাতে করে যেটা হবে, পরবর্তীতে এই জিনিসটাই তুমি যখন দেখবে তখন কিন্তু তোমার বুঝতে কষ্ট হবে না। এরপরে আসো, দ্য টিচার এক্সপ্লেইনস নাথিং। নাথিংটা বেসিক্যালি যখন আমরা কোনো কিছু পজিটিভ বলি, যেমন ধরো এনিথিং, এনিথিং, এই এনিথিং টাইপের জিনিসকে আমরা নেগেটিভ করার জন্য নাথিং ইউজ করি। ঠিক আছে? সো এনিথিংয়ের নেগেটিভ হচ্ছে নাথিং। ওকে, আরেকটি বিষয় হচ্ছে যেটা হলো তোমার সরি এখানে একটু, এবং তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো যে বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো জাস্ট কিভাবে আসে। এরপরে হচ্ছে নট দিয়ে, এবং সেটা কার পূর্বে বসেছে? অ্যাডজেক্টিভের পূর্বে। সো মনে রাখতে হবে যে নট প্লাস অ্যাডজেক্টিভ, এই মোমেন্টেও কিন্তু নটটা বসতে দেখা যায়, যেমন আর নট, ইজ নট, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখন অ্যাডজেক্টিভের পূর্বে নট বসে যায় তখন সেটা কিন্তু হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ব্যাস, এখন তোমরা হয়তো মনে করতে পারো কি শিখলাম, এখান থেকে কি হবে? এই তো এবার মজার কথা হচ্ছে, খুব বেশি দিন না, যদি তুমি এইচএসসি অথবা এইচএসসি মানে এসএসসি এইচএসসিতে থাকো তাহলে অ্যাডমিশনে দেখা পাবে, আর অ্যাডমিশন স্টুডেন্ট হলে চান্স পাওয়ার পর আবার জব পরীক্ষায় দেখা পাবে। আর যারা একাডেমিকে পড়াশোনা করছো ফিলিং ইন দ্য গ্যাপে হেল্প পাবে। কিভাবে? দেখো, কোশ্চিন করা হচ্ছে এইবার তোমাকে কোশ্চিন করা হচ্ছে যে হি নেভার লাইকস ইউ। এবার নেভারের নিচে আন্ডারলাইন করে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তো বাবা, বাক্যটা তো নেগেটিভ, তুমি এটা জেনেছো। ওকে, সো এখন প্রশ্ন করা হচ্ছে এটা কি অপশান এ অ্যাসার্টিভ, নাকি ইন্টারোগেটিভ, নাকি ইম্পারেটিভ? তো আমি শিওর তুমি খুব জোরসে বলবে যে স্যার যতই নেগেটিভ থাকুক ওকে, কিন্তু বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। ফাইন, সো ইটস অ্যাসার্টিভ, আমি লিখে দিচ্ছি অ্যাসার্টিভ। কিন্তু নেক্সট যে প্রশ্নটা করা হবে, নেভার নিচে আন্ডারলাইন করে অপশানে জিজ্ঞাসা করবে যে বলো তো বাবা এটা কি নাউন, এটা কি ভার্ব, অপশান সি এটা হচ্ছে অ্যাডভার্ব, অপশান ডি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরকম 4টা করে অপশান দেওয়া থাকবে। আন্ডারলাইন করা, বোল্ড করা শব্দটির নাম কি? আমার মনে হয় এবার যারা ক্লাসে ন্যূনতম মনোযোগ রেখেছিলে তারা পারবে। ধরো হতে পারে এই প্রশ্নটা তোমাকে করে ফেললো যে ইজ নো দেয়ার ইজ নো পসিবিলিটি, দেয়ার ইজ নো পসিবিলিটি, এই নো এর নিচে আন্ডারলাইন করে জাস্ট তোমাকে সেই অপশানগুলোই আবার দিয়ে দিচ্ছে। ওকে, যে বলো দেখি এইটার নাম কি। আরেকটি টেস্ট তোমাকে দিচ্ছে এবং সেখানে বলছে ইট ইজ নট, ইট ইজ নট, ইট ইজ নট হেল্পফুল, ইট ইজ নট হেল্পফুল। সো নটের নিচে আন্ডারলাইন করছে এবং তারপরে বলছে যে এইটার নাম কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমার বিশ্বাস আমার ক্লাসে যদি তোমাদের ন্যূনতম মনোযোগ থাকে তাহলে আমার বিশ্বাস অনেক আত্মবিশ্বাসের সঙ্গে তুমি আনসারগুলো করতে পারবে। এবং মনে রেখো, বিশ্বাস রেখো যে এই প্রশ্নগুলোই প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাগুলোতে আসে। হয়তো বা সেন্টেন্স এটা থাকবে না, বাট ফর্মুলা বা রুলসটা কিন্তু হচ্ছে সেম। ইয়েস, সো একটু আগে আমরা জেনেছি নেভার। ওকে, এই হচ্ছে নেভার। নেভারের পরে যদি থাকে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব। ইয়েস, সো এই নেভারটার নাম হলো অ্যাডভার্ব। রাইট? যারা বুঝে শুনে আনসার দিয়েছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন।
ওকে, অ্যান্ড নাম্বার নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো পসিবিলিটি। সো আমরা একটু আগে দেখেছি কি দেখি, নো এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ডিটারমিনারও হতে পারে, যদি তারপরে নাউন থাকে পসিবিলিটি, রাইট? টি ওয়াই থাকলে কিন্তু নাউন হয়, অলরেডি আমি একবার বলেছি। সো এইখানে নোটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড নেক্সট নাম্বার হচ্ছে ইট ইজ নট হেল্পফুল। বি ভার্বের পরে নট এবং অ্যাডজেক্টিভ, তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে নট এবং এই হচ্ছে হেল্পফুল, হেল্পফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। অতএব অ্যাডজেক্টিভের পূর্বে যখন নট বসেছে ইটস অ্যান অ্যাডভার্ব। এবার আমাকে সত্যি করে বলো তো, আত্মবিশ্বাস সঞ্চয় হলো কাদের? এরপরে যদি তোমাকে ধমকও দেওয়া হয় তাহলে সঠিক আনসারটা তোমরা কারা কারা দেবে একটু আমাকে জানাও। এই হচ্ছে মূলত লার্নিং, তুমি যা শিখছো সেই শেখার সঙ্গে এগুলো হচ্ছে সম্পৃক্ততা। এবার আমরা যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছিলাম সেটা কোনটা বলো তো? সেটা হচ্ছে দ্য টিচার্স এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি। এই বাক্যটাকে, অ্যাসার্টিভ এই বাক্যটাকে আমি টেনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। এখন একটা মজার বিষয় দেখো, গ্রামাটিক্যাল ফ্যাক্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু সেন্টেন্সের প্রধান প্রকারের মধ্যে রয়েছি। এখন এই বাক্যটাকে আমি একটু অন্যভাবে লিখব, সেটা হচ্ছে নেভার এগেন, এ জি এন এগেন। নেভারের সঙ্গে এ জি এ আই এন, নেভার এগেন। নেভারের সঙ্গে আমি একটা এগেইন লাগাবো। ওকে, যদি কোনো বাক্যতে আমি এই নেভার এগেন লাগাই, অথবা এই জাতীয় আরও অনেকগুলো শব্দ যেগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব, কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো আমি তোমাকে দেখাবো। তার ভিতরে একটা হচ্ছে নেভার এগেন। যদি কোনো সব সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে বলছে যে আমি সেখানে শুধু একা একা বসি না, আমি সেখানে ওই টেন্সের একটা অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসি, অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসি, এবং তারপরে হচ্ছে আমি সাবজেক্ট বসাই, এবং তারপরে আমি মেইন ভার্ব বসাই, মানে যেটা আছে, এবং তারপরে এক্সটেনশন বা বাকি অংশ, বাট সবার শেষে হচ্ছে ফুল স্টপ। ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করো। আমি এই বাক্যটাকে এবার এইভাবে লিখব, খেয়াল করো, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। সো স্ট্রাকচারের কালারটা আমি একটু অন্য কালার করে দিই। এবার আমি শুরুতেই দিচ্ছি, কি দেব বলো তো? আমি দেব হচ্ছে, শুরুতেই দেব হচ্ছে নেভার এগেইন, নেভার এগেইন, এ জি আই, নেভার এগেইন, কখনোই আর দ্য টিচার নেব, এক্সপ্লেন্স আমি নেব, কিন্তু আমার সূত্র এবার আমি খেয়াল করব, নেভার এগেন যদি আমি কোনো বাক্যের শুরুতে নিই, তারপরে যদি আমি সাবজেক্ট নিয়ে আসি, আমি সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু তার আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যারা জানো মোটামুটি তারা এটুকু জানো যে এক্সপ্লেইনস মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে লুকোনো আছে ডু অথবা হচ্ছে ডাজ। যেহেতু এস আছে তার মানে এটা মূলত ডাজ ধরে নিতে হবে। তাহলে আমরা যেটা করব, নেভার এগেন ডাজ, আমরা নেভার এগেন ডাজ অক্সিলারি ভার্ব নেব। ওকে, নিলাম। এরপরে আমরা একটা সাবজেক্ট নেব, আমরা নিলাম। এরপরে মেন ভার্ব নেব, এক্সপ্লেইন। যেহেতু ডাজ ইউজ করেছি, এর আগেও বলেছি এস বাই এস চলে এসছে, অতএব এস এখানে থাকবে না, এক্সপ্লেইন, এরপরে বাকি যা আছে তাই। এইবার একটা মজার কথা দেখো, একটু অল্প সময়ের জন্য এই দুইটা বাক্যের দিকে একটু তাকিয়ে দেখো। দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন ক্লিয়ারলি, আর পরেরটা বলছে যে নেভার এগেন ডাজ দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি। এই বাক্যটাকে আমি নেগেটিভ করেছি, নেগেটিভ করছি না, কিন্তু নেগেটিভের ধরনটা একটু আলাদা হয়েছে। সো এই যে ধরনটা দেখলে, যে ধরনে তোমার অক্সিলারি ভার্ব চলে আসে সাবজেক্টের আগে, বিশেষ কিছু শব্দের সমন্বয়, শব্দগুলো আমি তোমাদের শেখাবো। অনেকগুলো শব্দ আছে, নট আনটিল, নেভার এগেন, হচ্ছে এই টাইপের যে শব্দগুলো আছে, সেইগুলো যদি কোনো বাক্যের শুরুতে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্ব, এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রেখো। যদি কখনো এমন কোনো একটি বাক্য গঠন হয় তাহলে এই ধরনের বাক্যের নাম হচ্ছে ইনভার্সন। কি বলতো? ইনভার্সন। এই বাক্যের নাম হলো ইনভার্সন। এখন তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, আমার সঙ্গে যারা মোটামুটি ইংরেজি জানো, আমার সঙ্গে যুক্ত হয়েছে, তারা বলো তো, ইনভার্সন এই টপিকটা তোমরা কিন্তু সেন্টেন্স পড়তে যেয়ে শেখো না, পার্টস অফ স্পিচ শিখতে যেও শেখো না, টেন্স শিখতে যেও শেখো না। এই ইনভার্সন জিনিসটাকে তোমাকে শেখানো হয় একেবারে সম্পূর্ণ আলাদা লেভেলে, অন্য একটা সময়, যার কারণে তুমি দেখে এটা অবাক হয়ে যাও। কিন্তু মনে রেখো, ইনভার্সন এই জিনিসটা জন্মই হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বিশেষ জোর দিয়ে অর্থ প্রকাশের জন্য।
তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা নতুন নতুন গ্রামারের যে শব্দগুলো দেখি সেগুলো কিন্তু নতুন না, এগুলো পুরনো, শেখানো হয়নি, তাই আসলে মূলত কঠিন লাগে। এবারে একটু একটু করে আমরা একটু সামনে আগাই। এখানে কি দেখলাম? ইনভার্সন দেখলাম, রাইট? এবার আসো, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন কেয়ারফুলি। আমি বাক্যটাকে আবার টেনে নিয়ে আসলাম। ওকে, দ্য টিচার এবং তারপরে এস হয়েছে। মনে রেখো, যদি কোনোভাবে আমি একটু খেয়াল করো, যদি টিচারে যাতে টিচার্স দিতাম তাহলে আমি এক্সপ্লেনের সঙ্গে এস দিতে পারতাম না। দয়া করে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল। ছোট্ট এই সূত্রটা মনে রেখো, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন, ভার্বের যে মিথস্ক্রিয়া, ভার্বের যে সম্পৃক্ততা, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে মিল বন্ধন। আমি একটু সহজ করে যদি বলি, দ্য টিচার ইজ, কথার কথা, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি বলি টিচার্স, এটা হচ্ছে প্লুরাল এবং ভার্বটা তখন হয়ে যাবে প্লুরাল। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে মিথস্ক্রিয়া বা যে সম্পর্ক, এইটাকেই বলা হয় কি বলতো? বুঝতে পেরেছো কারা? রাইট, এটাকে বলা হয় সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, এগ্রিমেন্ট মানে চুক্তি, এটাকে বলা হয় এগ্রিমেন্ট, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, তো দেখবে যে এই জায়গাটা একটা হাইফেন দেওয়া থাকে। তাহলে আমরা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স পড়তে এসে তার নেগেটিভ দেখেছি, আমরা ইনভার্সন নামক নতুন একটা টপিকের সঙ্গে পরিচিত হলাম, আমরা দেখলাম সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক গ্রামারের ভাষায় সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? আমরা আরেকটু সামনে এগোই। যেমন এই বাক্যটার কথাই বলি, এই বাক্যটাতে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এইটা হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস হয়েছে, হয়েছে না? এই যে ভার্বের সঙ্গে এস হয়েছে, কোনো কোনো সময় দেখবে যে এক্সপ্লেইনড ইডি আছে, রাইট? কোনো কোনো সময় দেখবে আইএনজি আছে, রাইট? এই যে ভার্বের সাথে পরিবর্তনগুলো, এস বাই এস, ইডি যুক্ত হওয়ার যে পরিবর্তন, সেটার নামই হচ্ছে টেন্স। এই টেন্স নিয়ে আমরা বিশদ আলোচনা করব। শুধু ছোট্ট করে শুনে রাখো যে টেন্স নামক একটা জিনিস ইংরেজিতে রয়েছে, রাইট? আমরা যদি আরেকটু সামনে এগোই তাহলে একটা মজার জিনিস দেখবো, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন কেয়ারফুলি। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন কেয়ারফুলি। ওকে, একটু সামনে এগোই। দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন কেয়ারফুলি, বা ক্লিয়ারলি। অর্থাৎ শিক্ষক পাঠ বা পড়াটি সুন্দরভাবে, স্বচ্ছভাবে ব্যাখ্যা করেন। এই যে ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করার ধরনটা কেমন বলো তো? ক্লিয়ারলি, চমৎকারভাবে। আমি এই বাক্যটায় যদি ক্লিয়ারলি না দিই তাও কিন্তু বাক্যটা হবে এক্সপ্লেন দ্য লেসন। লেসনটি আবৃত করে, লেসনটি সে ব্যাখ্যা করে, কিন্তু কিভাবে করে? ক্লিয়ারলি নাকি আনক্লিয়ারলি? তো তুমি বলছো ক্লিয়ারলি, তার মানে ভার্বের সম্পর্কে অতিরিক্ত যে চমৎকার তথ্যটি দিল এই বেচারা, এই বেচারা, রাইট? এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব ভার্বের সঙ্গে সম্পৃক্ত। অ্যাডভার্বের অন্য নাম হচ্ছে মডিফায়ার, FIER। শুধু শিখে রাখো যে এই মডিফায়ার নামক জিনিস একটা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। আমার উদ্দেশ্য হলো যে একটা ছোট্ট সেন্টেন্সের ভিতরে গ্রামারের যে প্যাটার্নগুলো আছে সেগুলো সম্পর্কে সুন্দর করে জানা। ওকে, সো আমরা জেনে নিলাম এই যে ব্যাখ্যা দিল পরিষ্কারভাবে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, রাইট? এটার নাম হচ্ছে মডিফায়ার। ওকে, আচ্ছা, এবার আমরা যদি আরেকটু সামনে এগোই তাহলে আরেকটা জিনিসের সঙ্গে পরিচিত হব। দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন কেয়ারফুলি বা ক্লিয়ারলি। এই বাক্যটা তুমি লক্ষ্য করে দেখো, এইটা একটা স্বাধীন বাক্য। এই বাক্যের অর্থ প্রকাশের জন্য আরেকটি বাক্যের উপরে নির্ভর হতে হচ্ছে না, হচ্ছে কি না? এটা একটা স্বাধীন বাক্য। এমন না যে দুইটা বাক্য আছে, তার ভিতরে এই বাক্যের অর্থ প্রকাশের জন্য আরেকটার উপরে হেল্পফুল, মানে তাকে ওয়েট করতে হচ্ছে ওই বাক্যের অর্থের সাথে। তো যেহেতু এই বাক্যটা নিজেই স্বয়ংসম্পূর্ণ আর অন্য দ্বিতীয় কোনো বাক্যের সে প্রত্যাশা করছে না, অতএব এই বাক্যটাকে আমরা বলবো কি বলতো? এটাকে বলবো আমরা একটা ক্লজ। এটাকে কি বলবো? ক্লজ। এবং কি ক্লজ? অনেকগুলো প্রকার আছে, আমি তোমাকে পরে শেখাবো। এটার নাম হচ্ছে স্বাধীন ক্লজ। স্বাধীন ইংরেজি কি? ইনডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট, অথবা আমি অন্য কথায় বলতে পারি এটা হচ্ছে মেইন ক্লজ, অথবা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। তার মানে একটা সিঙ্গেল বাক্য একটা ক্লজ, একটা সিঙ্গেল বাক্য, সেটাকে আমরা বলবো ইনডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ অথবা মেইন ক্লজ। তার মানে
অ্যাসার্টিভ একটা সেন্টেন্স যেটা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, সেখানে ক্লজ নামের একটা গ্রামারের বিষয় লুকিয়ে আছে, অথচ এই কথাটি আমরা বেসিক একজন লার্নারকে বলি না। আর বলি না বলেই একটা সময় সেই টপিকটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার একটা মজার কথা শুনবে। এই যে আমরা বিশেষ কৌশল খেয়াল করো, STRUCTUR, স্ট্রাকচার। আমরা সাবজেক্ট দিয়েছি, আমরা নিয়ম মেনে তারপরে ভার্ব দিয়েছি, এরপরে আমরা গত 1-2 লেসনে শিখেছি, এরপরে অবজেক্ট বসেছে, অবজেক্টে পরে আরও এক্সটেনশন হতে পারে, সেটা অ্যাডভার্ব বা অন্য কিছু। এই যে বিশেষ নিয়ম অনুযায়ী আমরা সাজিয়েছি, এটাকে কি বলা যেতে পারে বলো তো? এগুলো কি বলতো? এক একটা ওয়ার্ড না, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। ইংরেজি গ্রামারের বিশেষ নিয়ম ফলো করে আমরা যে একটা সেন্টেন্স সাজাই, একটা ওয়ার্ড নিয়ম ফলো করে ইংরেজি গ্রামারে, সেই জিনিসটাকে কি বলা হয় জানো? দেখি, হু ক্যান সে, কে পারো বলতে? দেখি। বিশেষ কৌশল, বিশেষ নিয়ম মেনে ইংরেজি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলোকে সাজাই গ্রামারের ভাষায়, তাকে কি বলা হয়? একটু পজ দিয়ে ট্রাই করতে পারো। সেন্টেক্স। তার নাম হচ্ছে সেন্টেক্স, অর্থাৎ বাক্যতত্ত্ব, রাইট? সেন্টেক্স মানে হচ্ছে ইজ ইকুয়াল টু সেন্টেন্স বিল্ডিং। আমি অন্য কথায় বলতে পারি ওয়ার্ড, ছোট্ট করে অর্ডার। কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে সেটির নাম হচ্ছে সিনট্যাক্স। এবং শুধু তাই না, এই যে সাবজেক্ট, ভার্ব, গ্রামারের যত কিছু আলোচ্য বিষয় আছে, বাক্যে যারাই ব্যবহার হয়, এই সবগুলোর আলোচনার বিষয় নামই হচ্ছে সিনট্যাক্স, রাইট? আশা করি পরবর্তীতে হঠাৎ করে ধুম করে সিনট্যাক্স এই লেসনটা দেখে মোটেই অবাক হয়ে যাবে না, ঠিক আছে? সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স বিল্ডিং, রাইট? সেন্টেন্স, TENS, সেন্টেন্স বিল্ডিং। সেন্টেন্স বিল্ডিং করার বিশেষ ক্ষমতাকে বা বিশেষ রুলস বা নিয়মকে বলা হয় সিনট্যাক্স। থ্যাংক ইউ সো মাচ। আশা করি প্রত্যেকে বুঝেছ যে ইংরেজির এই লেসনগুলো বেসিক্যালি হচ্ছে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। তাহলে একটা জিনিস আমরা একটু জেনে দেখি, যদিও আমরা সেন্টেন্স এখন পড়ছি, কি পড়ছি বলতো? সেন্টেন্স। এবং সেন্টেন্সের আমরা প্রথম যে প্রকারটা অ্যাসার্টিভ পড়লাম, ওকে, ASSERTIV, অ্যাসার্টিভ পড়লাম। এবং অ্যাসার্টিভের 2টা প্রকার আমরা দেখেছি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হাবোধক এবং নাবোধক, এইটা পড়তে এসে আমরা গ্রামারের আরও কত কিছু শিখেছি, সেটাই এবার একটু দেখার পালা। একটু দেখি আমরা কি কি শিখলাম। আমরা সিনটেক্স কাকে বলে শিখেছি, আমরা ক্লজ দেখেছি, আমরা মডিফায়ার কি, মোটামুটি টাস্ক নিয়েছি, টেন্স নামের একটা গ্রামারের জিনিস রয়েছে জেনেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে জেনেছি, ইনভার্সনের প্রাথমিক একটা ধারণা নিয়েছি না? ওকে। কিন্তু আমরা কি শিখছিলাম বলো তো? আমরা তো সেন্টেন্স শিখছিলাম না? রাইট। এবং যখন এই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হয়, সেটা যদি আসলে ধরে ধরে শেখানো হয়, তাহলে এই টপিকগুলো, লেসনগুলো তোমার কাছে কখনোই অবাক হওয়ার মতো কোনো লেসন মনে হবে না। ওকে, আজকের আলোচনাটা খুব বেশি লম্বা করব না, ছোট্ট করে। আচ্ছা, দয়া করে কেউ আসলে অযথা কোনো কমেন্ট না করার জন্য বলা হচ্ছে, কারণ অন্যের জন্য ডিস্টার্ব হচ্ছে। আলোচনা আজকে দ্রুত শেষ করব ছোট্ট করে একটা টেস্ট দিয়ে। টেস্টটা হচ্ছে, দেখি তোমরা কারা কারা সেটা ধরতে পারছো, ঠিক আছে? গেট রেডি। সো আমি বাক্যটা দিচ্ছি, দ্য বয়েজ, ওকে, দ্য বয়েজ ডিমান্ড, অর্থাৎ বালকদের চাহিদা, অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যা সম্পর্কে বালকদের যে চাওয়া, ডিমান্ড। সো আমি বলবো প্রবলেমস, ফিলিং ইন দ্য গ্যাপ, মেনশনেবল, ABLE, ঠিক এই ফিলিং ইন দ্য গ্যাপে আমি কি ভার বসাবো? অপশন এ আমি কি ইজ নেব, অপশন বি আমি আর নেব। ঝড় গতিতে ঝটপট করে জানাও দেখি। তোমাদের সময় শুরু হয়েছে। দ্য বয়েজ ডিমান্ড অ্যাবাউট দ্য প্রবলেম ... মেনশনেবল। প্রসঙ্গত বলি, এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ, একেবারে বর্ণনামূলক একটি বাক্য।
ওকে, আশা করি অবশ্যই তোমরা পারবে। বর্ণনামূলক একটি বাক্য। এই কোশ্চেনে আনসার দেওয়ার পর আমি নেক্সট কোশ্চেনে আসবো। ইয়েস, অনেকে রাইট আনসার দিয়েছো। দ্য বয়েজ ডিমান্ড, বালকদের চাহিদা, অ্যাবাউট দ্য প্রবলেমস। অনেকেই যারা কম বোঝে তারা যেটি করবে যে প্রবলেমসের সঙ্গে এস রয়েছে, অতএব অনেকে আর দিয়ে ফেলবে। কিন্তু মনে রাখতে হবে, যখনই সাবজেক্ট কোথাও থাকে আর সাবজেক্টের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস থাকে, রাইট, এরপরে মূলত হেড ওয়ার্ড থাকে। কি থাকে? হেড ওয়ার্ড। ছোট্ট করে জেনে রাখো, এই হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, সাবজেক্টের সঙ্গে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, সো পরেরটা হচ্ছে আমার হেড ওয়ার্ড, রাইট। সো হেডওয়ার্ড হচ্ছে মূল জিনিস, হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার বসবে। আমার হেডওয়ার্ড হচ্ছে ডিমান্ড, চাহিদা, বালকদের চাহিদা, সমস্যা সংক্রান্ত যে চাহিদা সেটা উল্লেখ করার মতো। তাহলে অবশ্যই ডিমান্ড যেহেতু সিঙ্গুলার, অথবা আমাকে এখানে ইজ নিতে হবে। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, অনেক সময় সাবজেক্ট চেনা খুব মুশকিল। অনেকেই মনে করবে বয় সাবজেক্ট, অনেকে মনে করছে দ্য প্রবলেম সাবজেক্ট, অনেকে মনে করছে ডিমান্ড সাবজেক্ট। এই যে একটা জায়গার ভিতরে আমরা তো এমনটা শিখেছিলাম যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো তখন আমাদের একটা ভিতরে ধারণা জন্ম নিয়েছে। ধারণাটা কি? ধারণা হলো যে ভার্বের আগে যা থাকবে সবই মনে হয় সাবজেক্ট, রাইট। আসলে সাবজেক্ট অবশ্যই সবটুকু, বাট সাবজেক্টের হেড ওয়ার্ড আছে। হেড মানে কি? মূল। কলম তো, বাট কলমের একটা হেড আছে না, ঠিক এরকম সাবজেক্ট পুরোটাই, কিন্তু তার হেড হচ্ছে ডিমান্ড। সো সাবজেক্ট অনেক বড় হতে পারে, কিন্তু হেড ওয়ার্ড হয় ছোট। হেডওয়ার্ড চেনার নিয়মগুলো বিস্তারিত নিয়ে কথা বলবো একটা সময়। শুধু জানিয়ে রাখলাম, এই নামের একটা জিনিস ইংরেজিতে আছে। এবং তুমি যা জেনেছো যে সাবজেক্টের পরেই ভার্ব, এমন না, এই ভার্বের আগে আরও অনেক লম্বা একটা জিনিস থাকতে পারে। সো হেডওয়ার্ডটা যেহেতু হচ্ছে সিঙ্গুলার, তা আমি ভার্ব কি নিলাম? সিঙ্গুলার নিলাম। এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাকে প্রতিযোগিতামূলক প্রশ্ন করতে পারে। খেয়াল করো, দ্য বয়েজ ডিমান্ড অ্যাবাউট দ্য প্রবলেম ইজ মেনশনেবল। তো এখানে ধরো কোয়েশ্চেন করছে যে এই বাক্যটাকে কি বলা যেতে পারে। অপশন এ, এটা হচ্ছে মেইন ক্লজ। অপশন বি, সাবঅর্ডিনেট ক্লজ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন আমি ধরে নিচ্ছি যে তোমাকে আমি ক্লজ শেখাইনি, কিন্তু একটা জিনিস তোমাকে শিখিয়েছি। সেটা হলো, একটা যদি লম্বা বাক্য হয় এবং সেই বাক্য তার অর্থ প্রকাশের জন্য আর অন্য কোনো বাক্যের উপর নির্ভর না করে, তাহলে তাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। মনে আছে? একটু আগে শিখিয়েছি। ইনডিপেন্ডেন্ট ক্লজেরই অপর নাম হচ্ছে মেইন ক্লজ। তার মানে সিঙ্গেল একটা সেন্টেন্স, ছোট্ট করে নোটটা করে নাও, ছোট্ট করে নোটটা করে নাও, সিঙ্গেল একটা সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স ইজ ইকুয়াল টু, সেটি হচ্ছে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি জিনিসগুলো মনে থাকবে। একটু একটু করে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, হেড ওয়ার্ড বানানটা ভুল হয়েছে, একজন ভুলটা ধরেছে, থ্যাংক ইউ। এগুলো ধরে দিতে হবে ইনশাআল্লাহ। ব্যাস, তাহলে আজকের আয়োজনটি শেষ করবো অল্প সময়ের ভেতরে, বিকজ আমি চাচ্ছি সামনের ক্লাসটায় তোমাদের হচ্ছে নেক্সট যে ক্লাসটায়, সেখানে ইন্টারোগেটিভের প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপরে কি আছে অপটেটিভ, এবং হচ্ছে এরপরে এক্সক্লামেটরি। এই হলো পরবর্তী চারটার আয়োজন। এটা নেক্সট দিনের আমাদের আলোচ্য বিষয়। আশা করি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটাও তোমাদের কাছে অনেক এনজয়েবল হবে, বাট লেগে থাকতে হবে। কোনো কোনো জায়গায় একটু কঠিন লাগবে, মাঝে মাঝে মনে হবে আমি পারছি না, খুবই কঠিন লাগছে, আমি পারবো না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি দেখলাম দু একটা কমেন্ট তোমরা লিখছো, এটা প্লিজ দয়া করে এটা লিখো না। আগামীকাল শুক্রবার 19 তারিখ, তাই তো? আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে একটু নোট করে দিই। প্রথম কথা হচ্ছে যে M02 ইজ ইকুয়াল টু ডান। এভাবে কিন্তু প্রতিনিয়ত লেখা চালিয়ে যেতে হবে। সাথে আরেকটি বিষয় মনে রাখো তোমরা, যে এই লেখাটা পার্সোনাল প্রোফাইলে যখন লিখতে থাকবে, তোমাকে একটা অন্যরকম অনুপ্রেরণা দেবে। প্রতিদিন যখন লিখবে, এটা তোমার কাছে একটা নেশা হবে, শয়তান তোমার কাছ থেকে অন্য কোথাও চলে যাবে। তোমাকে লিখতেই হবে। তুমি চাইলে এমনি লিখতে পারো, কিন্তু লাইভ অ্যাটেন্ড হয়ে ক্লাস শেষ করার পর ডান, M02 ইজ ইকাল টু ডান, এবং এটা পার্সোনাল প্রোফাইলে লেখা এত সহজ নয়। আমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা যেন টিকে থাকতে পারো। আগামীকাল শুক্রবারে হয়ে যাওয়া এখন পর্যন্ত 2টা ক্লাস
ডে 1 এবং ডে 2 আজকের যে ক্লাসটা হলো তার মানে লেকচার 4টা, লেকচার 1 2 3 4 এমনভাবে রিভিশন দেবে আগামী শনিবার সেটার উপরে পরীক্ষা হবে। আগামী কাল শুক্রবারের ভেতরে তোমরা যারা এটা শেষ করতে পারবে আরেকবার রিভিশন করে, তারাই কিন্তু এগিয়ে যাবে। শনিবারের দিনে তোমাদের এক্সাম হবে, লাইভে এসে আমি সেগুলোর আবার সলভ দেব, ঠিক আছে? সো সেইটা তোমরা সলভ পেয়ে যাবে ডেফিনেটলি। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে আগামী তোমার হচ্ছে শনিবার দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে পরীক্ষাটা দিতে পারবে। এমসিকিউ আকারে 20 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। এখন পর্যন্ত যেগুলো হয়ে গেল সেগুলো ভালো করে পড়লেই তুমি এমসিকিউর আনসার দিতে পারবে। সো আগামীকাল শুক্রবার একটু অন্যরকম হোক। প্রতিদিন তো বিকেল আড্ডা হয়, শুক্রবার মানেই ভিন্ন কিছু আয়োজন, আড্ডা ইত্যাদি। প্লিজ 25 দিনের ভেতরে এই আয়োজনের মাঝে চিরাচরিত নিয়মগুলোকে একটু অ্যাভয়েড করো। আমি জাহাজের ক্যাপ্টেন হিসেবে তোমাদের সাথে আছি। তোমরা উঠেছ 25 দিনের জার্নির এই জাহাজে, আমাকে ভুল বুঝো না, বিশ্বাস রাখো আমার প্রতি তথা ক্যাপ্টেনের প্রতি। আমি তোমাদের ইনশাআল্লাহ গন্তব্যে নিয়ে যাব। আর যেদিন সেখানে পৌঁছে যাবে সেদিন তোমার মনে হবে সত্যিই মাঝে মাঝে কিছুটা পথ ছিল খুবই উত্তাল, সমুদ্রের উত্তাল পথ ছিল, সেগুলো পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছি এখন কতই না মজা। বিশ্বাস করো 25টা ক্লাস শেষ করার পর ইংরেজির বেসিকের থেকে শুরু করে স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, জব প্রিপারেশন, অ্যাডমিশন টেস্ট, প্রত্যেকটা জায়গায় আমার কথা তোমাদের মনে হবে। শুধু লেগে থাকো। কে কতজন রয়েছে, কতজন ছিটকে পড়লো এটা ভাবতে হবে না, শুধু তুমি দেখো, তোমার দিকে খেয়াল করো তুমি আছো কিনা। সবশেষে একটা স্যাড নিউজ দিই, সেটা হলো আজকেও আমি 2জনকে ব্লক করেছি যারা অন্যের কমেন্টে রিপ্লাই দিয়েছে, অযৌক্তিক কমেন্ট করেছে, অন্যের কমেন্টে রিপ্লাই দিয়েছে। সো কাউকে কোনো বুলিং করা যাবে না, অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে না। তোমার নজর থাকবে, কথা থাকবে, কান পেতে থাকবে শুধুমাত্র আমার কথার দিকে। একটু কড়া শাসন করছি, একসময় মনে হবে তোমাদের এই শাসনের কথা, এই শাসনের মানে। তোমাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল। বাস বিস্তারিত সব কিছু আমি তোমাদের বলে দেবো। হয়ে যাওয়া ক্লাস নোট তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে। যারা অ্যাপ ওয়েবসাইট চালাতে পারো না একটু শিখে নাও প্লিজ। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। আমি 2 ঘন্টা সময় চেয়েছিলাম, দেখো তার আগেই শেষ হয়ে যাচ্ছে। কেন এত বেশি হতাশাও? ভালো থেকো সবাই, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি, ইয়া নাফসি, চিৎকার। অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব